So, hello and welcome all of you to our today's class. Today we will be starting our journey for the SSC JEE preparation, and our first class will be on circuit theory. ঠিক আছে, তো সার্কিট থিওরির উপর আমরা কি কি জিনিস দেখবো সেগুলো আমরা ডিটেলে আস্তে আস্তে ডিসকাস করব। তো তার আগে এখানে আমরা একটু কোর্সের ডিটেলিং বলে দিই, যেগুলো তোমাদেরকে আগের দিন বলেছিলাম। কনসেপ্ট বেস ক্লাসেস থাকবে, কিছু মডিউল থাকবে, টেস্ট সিরিজ থাকবে, প্র্যাকটিস পেপার থাকবে, আর রেকর্ডেড লেকচার থাকবে। আর স্যাম্পল নোটসও আমরা প্রত্যেক ক্লাসের পর তোমাদের দিয়ে দিচ্ছি। তো আজকের টপিকটা হচ্ছে বেসিক ইলেকট্রিক্যাল। বেসিক ইলেকট্রিক্যালের ফার্স্ট যে ক্লাসে আমরা যে জিনিসটা দেখবো, সবার আগে আমি তোমাদেরকে বলবো যে তোমরা তোমাদের মাইক্রোফোনটা অন রাখতে পারো। ঠিক আছে, মাইক্রোফোন যদি কোনো এক্সটার্নাল নয়েজ না থাকে তোমরা মাইক্রোফোন অন রাখতে পারো। তো বেসিক ইলেকট্রিক্যালের মধ্যে আমরা কি পড়বো? বেসিক ইলেকট্রিক্যালের মধ্যে আমাদের পড়ার কি আছে? তো বেসিক ইলেকট্রিক্যালের মধ্যে প্রথমত আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে যে মানে রিজনস অফ ইলেকট্রিসিটি, বা এক কথায় বলতে গেলে মোস্ট ফান্ডামেন্টাল ইউনিট অফ ইলেকট্রিসিটি কোনটা মোস্ট ফান্ডামেন্টাল, সেখান থেকে আমরা শুরু করব। হোয়াট ইজ দ্য মোস্ট ফান্ডামেন্টাল ইউনিট অফ ইলেকট্রিক্যাল এনার্জি বলতে পারি, ইলেকট্রিসিটি বলতে পারি, অর ইলেকট্রিসিটি বলতে পারি। ওটা মোটামুটি এই দুটো টার্ম নিয়ে আমি বলছি, এরপরে আমি আর এগোচ্ছি না। তো এই যে মোস্ট ফান্ডামেন্টাল টার্ম যখন আমি বলি, তো মোস্ট ফান্ডামেন্টাল টার্ম বলতে আমরা কি বুঝি বলো? কেউ কারোর যদি কোনো আইডিয়া থেকে থাকে বলো। সব থেকে ফান্ডামেন্টাল টার্ম ইন কেস অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কে কি বলি আমরা? চার্জ। হ্যাঁ, চার্জ। ঠিক আছে, চার্জ বলে থাকি। তো চার্জ হচ্ছে একটা ফান্ডামেন্টাল ইউনিট। তো আমরা ওই চার্জ নিয়ে সবার প্রথমে একটু আইডিয়া নেব। ঠিক আছে, আর নেচার অফ ইলেকট্রিসিটি, এটা আমরা অনেক সময় নেচার অফ ইলেকট্রিসিটিও বলে থাকি। এটাকে আমরা নেচার অফ ইলেকট্রিসিটিও বলে থাকি। ইলেকট্রিসিটি বলে থাকি। তো বেসিক্যালি আমরা যখন কোনো একটা সিস্টেমে যখন আমরা চার্জকে ডিফাইন করি বা চার্জকে এক্সপ্লেন করি, তো চার্জকে এক্সপ্লেন করার জন্য সবার আগে আমাদেরকে আইডিয়া রাখতে হয় যে আমাদের যে আইটেম বা তিনটে যে আমাদের পার্টিকেল রয়েছে, বা তিনটে যে ফর্ম অফ এনার্জি বা তিনটে যে ফেজ অফ এনার্জি রয়েছে, ফেজ অফ এক্সিস্টেন্স রয়েছে, তিনটে ফেজ অফ এক্সিস্টেন্স আছে। তিনটে ফেজ অফ এক্সিস্টেন্স মানে কি? আরো আছে এক্সিস্টেন্স। তো তিনটে ফেজ অফ এক্সিস্টেন্স বলতে কি কি আছে? যেমন ধরো সলিড আছে, লিকুইড আছে, আর গ্যাস আছে, তাই তো? তো সলিড, লিকুইড, গ্যাস এগুলো ছাড়াও আরো আছে, আরো তোমরা হয়তো নাম শুনে থাকবে। এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল ফেজেস অফ এক্সিস্টেন্স। এইগুলো ছাড়াও এক্সেপ্ট দিস আরো কিছু কিছু রয়েছে, যেমন আমরা বলি প্লাজমা। তারপরে আছে হচ্ছে একটা নাম তোমরা শুনে থাকবে, বোস আইনস্টাইন কন্ডেনসেট। ঠিক আছে, তো দিজ আর সাম আদার স্টেটস বা সাম আদার ফেজ অফ এক্সিস্টেন্স। ফেজ মানে কি? ফেজ মানে হচ্ছে আমাদের জগতে সমস্ত যা মেটেরিয়ালস রয়েছে তারা কোন অবস্থায় রয়েছে। ঠিক আছে, একটা হচ্ছে সলিড, একটা হচ্ছে লিকুইড, একটা হচ্ছে গ্যাস। এগুলো ছাড়াও প্লাজমা একটা স্টেট, আর বোস আইনস্টাইন কন্ডেন্সেট একটা ফিফথ স্টেজ অফ দ্য ম্যাটার বলেও এটাকে বলা হয়ে থাকে। তো এইগুলো নিয়ে আমাদের অত বেশি জানার দরকার নেই, জাস্ট নামগুলো জেনে রাখলেই হবে। তো আমরা বেসিক্যালি চিন্তিত থাকি সবসময় এই সলিড, লিকুইড এবং গ্যাসকে নিয়ে। এবং যখনই আমরা কোনো পার্টিকেলকে, কোনো একটা পার্টিকেল বা কোনো সলিড, লিকুইড বা গ্যাস এর যে সব থেকে স্মলেস্ট ইউনিটের কথা ভাবি, তো স্মলেস্ট ইউনিটকে আমরা কি বলি? কেউ বলতে পারবে যে একটা সলিড অথবা লিকুইড অথবা গ্যাসকে আমরা যদি সব থেকে স্মলেস্ট ইউনিট এ ভাগ করতে পারি, স্মল পার্টিকেলে ভাগ করতে পারি, সেটাকে কি বলতে পারি? বলতে পারবে? অ্যাটম আর মলিকুল। অ্যাটম আর মলিকিউল, তাই তো? তো বেসিক্যালি আমরা যদি এরকম ভাবে বলি, অ্যাটম আর গ্যাসের মলিকুল দুটো। ক্ষেত্রে হ্যাঁ, তো বেসিক্যালি স্মলেস্ট ইউনিট বলতে আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে মলিকিউলকেই বুঝি। ঠিক আছে, মলিকিউল ইজ দ্য স্মলেস্ট ইউনিট। ঠিক আছে, তোমরা স্ক্রিনটা ভালোভাবে দেখতে পাচ্ছ তো? কোনো বুঝতে অসুবিধা হচ্ছে না তো? লেখা পড়তে অসুবিধা হচ্ছে না তো?
না স্যার বুঝতে পারছি। হ্যাঁ, লেখাতে দেখতে অসুবিধা হলে যদি কোনো কালার লেখার ব্লাইন্ড করে দেয় সেটা বলবে, ঠিক আছে, আমি তাহলে কালারটা চেঞ্জ করে দেবো। হুম 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 হুম। আচ্ছা, তো এই মলিকিউল যে রয়েছে, মলিকিউলকে যদি আমরা ফার্দার ডিভাইড করি, ঠিক আছে, একটা মলিকিউলকে যদি হুম। আমরা ফার্দার ডিভাইড করি তো সেক্ষেত্রে আমরা পাই হচ্ছে অ্যাটম। তার মানে মলিকিউলকে যদি আমরা ফার্দার ডিভাইড করি, মলিকিউল ফার্দার ডিভাইডস ইনটু অ্যান অ্যাটম, ঠিক আছে। এবার যখনই আমরা একটা মলিকিউলকে একটা অ্যাটমে ভাগ করি, সেই অ্যাটমের ভাগের পরেও আরো আমরা ভাগের করে থাকি, ঠিক আছে। অ্যাটমটাকে আমরা ফার্দার কিসে ভাগ করি, অ্যাটমটাকে অ্যাটম এটা চোখে লাগছে। प्रोटॉन न्यूट्रॉन और न्यूक्लियस ना হ্যাঁ, प्रोटॉन न्यूट्रॉन एंड इलेक्ट्रॉन। কারেক্ট। ফার্দার ডিভাইডেড ইনটু বেসিক্যালি দুটো পার্টে আমরা ভাগ করি, কি কি? একটাকে আমরা বলি নিউক্লিয়াস, আর একটা হচ্ছে ইলেকট্রন। একটা হচ্ছে আদার দেন নিউক্লিয়াস, ঠিক আছে, আদার দেন নিউক্লিয়াস। তোমরা ঠিকই বলছো, ভুল কিছু বলছো না, আদার দেন নিউক্লিয়াস। হুম এটা অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, প্রথম আমরা টেস্টিং করেছিলাম, তো প্রথম যে 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 টেস্টিংটা হয়েছিল সেখানে তোমাদের হয়তো মনে আছে যে এইরকম একটা হুম এরকম একটা অ্যাটমের মধ্যে দিয়ে যখন এক্স রে কে পাঠানো হয়েছিল, ঠিক আছে, যখন এক্স রে পাঠানো হয়েছিল তখন একটা জিনিস নোটিস করা গেছিল। কি নোটিস করা গেছিল? যে এক্স রে যে রেটা ছিল সেই রেটা কিন্তু ম্যাক্সিমাম পোর্শন দিয়ে কিন্তু বেরিয়ে চলে যাচ্ছিল, কিন্তু একমাত্র সেন্ট্রাল পজিশন থেকে দেখা যাচ্ছিল, একটা সেন্ট্রাল পজিশন থেকে ও কিন্তু ভেতর দিকে ঘুরে চলে আসছে, উল্টো দিকে জার্নি করে চলে আসছে, ঠিক আছে, ধাক্কা মারার পর। তো তার মানে সেখান থেকে একটা আইডিয়া করা গেছিল যে থ্রু আউট দি অ্যাটম, এটা যদি আমার কাছে গোল সার্কেলটা একটা অ্যাটম হয়ে থাকে, থ্রু আউট দি অ্যাটম আমার কাছে ম্যাক্সিমাম স্পেসটা কি আছে? ভ্যাকেন্ট আছে, ঠিক আছে, ভ্যাকেন্ট আছে ম্যাক্সিমাম স্পেসটা। কিন্তু তার সেন্টারে একটা চার্জ এমন আছে, সেন্টারে এমন একটা চার্জের এক্সিস্টেন্স আছে যে চার্জটা কি করছে, এই এক্স রে কণাটাকে রিপেল করে দিচ্ছে, মানে বিকর্ষিত করছে, এবং যার জন্য সে উল্টো দিকে ধাক্কা খেয়ে ফিরে চলে আসছে, ঠিক আছে। তো অ্যাট দ্য সেন্টার there is some পজিটিভ চার্জ, ঠিক আছে। তো পজিটিভ চার্জ কেন? পজিটিভ চার্জ তার কারণ হচ্ছে যে এক্স রে যেটা পাঠানো হচ্ছিল সেটাও পজিটিভ চার্জ ছিল, এবং সেই পজিটিভ চার্জ যখন একটা পজিটিভ চার্জকে ধাক্কা মেরেছিল তার ফলে সে কি হয়েছিল, উল্টো দিকে ঘুরে চলে এসেছিল। তো চার্জ কি জিনিস সেটা আমরা একটু পরে আবার ডিটেলসে পড়বো। তো মোটামুটি এইটুকু আমরা আইডিয়া করতে পেরেছিলাম যে ম্যাক্সিমাম স্পেসটা আছে ভ্যাকেন্ট, কিন্তু সেন্টারে একটা পজিশন আছে যেখানে কিছুটা মাস এক্সিস্ট করছে, যেটাকে আমরা বলছি পজিটিভ চার্জের হচ্ছে। তো নিউক্লিয়াসকে যখন আমরা দেখলাম, নিউক্লিয়াসের মধ্যে অনেকগুলো কণার এক্সিস্টেন্স রয়েছে, তার মধ্যে মেজর যেটা রয়েছে সেটা হচ্ছে প্রোটন, এবং প্রোটন ছাড়াও আরেকটা কণা রয়েছে যেটাকে আমরা বলি নিউট্রন, ঠিক আছে। আর আদার দেন নিউক্লিয়াস বলতে যে পার্টটা বাইরে রয়েছে সেটাকে আমরা বলছি হচ্ছে ইলেকট্রন, ঠিক আছে। তো এই তিনটে এই যে তিনটে মেজর ক্লাসিফিকেশন, এইগুলো ছাড়া আরো আছে, ঠিক আছে, পজিট্রন আছে, তো অনেক কণা আরো এক্সিস্টেন্স বর্তমানে পাওয়া গেছে। তো ওগুলো আমাদের কাছে অতটা নেসেসারি নয়, জাস্ট এইটুকু আইডিয়া থাকলে আমাদের কাছে হবে। তো যখন আমি চার্জকে ডিফাইন করার চেষ্টা করব বা চার্জের সম্বন্ধে আলোচনা করব, তখনই আমাদের একটুখানি ইয়ে করে নে, ঠিক আছে। যখনই আমরা কোনো একটা অ্যাটমকে বলবো এবং অ্যাটমের মধ্যে যে এই কনফিগারেশনটা আমরা পেলাম, তখন আমরা একটা জিনিসকে অ্যাটমের মধ্যে তিনটে স্টেট আমরা দেখতে পাই, অ্যাটমের মধ্যে তিনটে কন্ডিশন আমরা দেখতে পাই। সেটা হচ্ছে যদি একটা অ্যাটম ইলেকট্রিক্যালি নিউট্রাল হতে পারে, ইলেকট্রিক্যালি নিউট্রাল হতে পারে, ঠিক আছে। তার মানেটা কি? ইলেকট্রিক্যালি নিউট্রাল হওয়ার মানে হচ্ছে যতগুলো প্রোটন বা যতগুলো পজিটিভ চার্জ তার মধ্যে আছে, দ্য সেম অ্যামাউন্ট অফ ইলেকট্রিক চার্জ অলসো এক্সিস্ট ইন দ্য আউটার সাইড, আউটার পেরিফেরিতে তত পরিমাণ এক্সটার্নালি আচ্ছা জয়েন করছে। হ্যাঁ, তো বেশি পড়া হয়নি, আমরা যা শুরু করেছি, আমি বেসিক পার্টটা তোমাকে বলে দিচ্ছি। তো অ্যাটমের মধ্যে যেটা আমরা দেখেছিলাম, আমরা বেসিক্যালি কি পড়ছি, আমরা বেসিক্যালি ইলেকট্রিক্যালের বেসিক পার্টটা দিয়ে শুরু করলাম, যেখানে আমরা সার্কিট থিওরিটা পড়ছি। তো সেখানে
মোস্ট ফান্ডামেন্টাল ইউনিটকে আমরা যখন ডেসক্রাইব করতে যাই ইলেকট্রিসিটির জন্য, সেই টার্মটা হচ্ছে আমার কাছে চার্জ। এবার চার্জকে বোঝার জন্য আমাকে সবার আগে আইডিয়া করতে হবে আমাদের নেচার অফ এক্সিস্টেন্সকে। তো জেনারেলি তিন টাইপের হয়ে থাকে, একটা সলিড, একটা লিকুইড, একটা গ্যাস। এগুলো ছাড়াও তোমার প্লাজমা আর বোস আইনস্টাইন কনডেনসেট এরকম কিছু স্টেটেরও এক্সিস্টেন্স রয়েছে। যখন আমি এই সলিড অথবা লিকুইড অথবা গ্যাসকে আমরা যখন ছোট ছোট টুকরে ভেঙে দিই, একটা স্মলেস্ট ইউনিটকে যখন আমরা আবিষ্কার করবার চেষ্টা করি, তো তখন যেটা আমরা ফার্স্ট আইটেম পাই তাকে আমরা বলি মলিকিউল। মলিকিউলকে ফার্দার ডিভাইড করা যেতে পারে অ্যাটমে, এবং অ্যাটম মে বি ফার্দার ডিভাইডেড ইনটু নিউক্লিয়াস এন্ড আদার দ্যান নিউক্লিয়াস কম্পোনেন্ট। এবার এই নিউক্লিয়াসের মধ্যে দুটো পার্ট আছে, একটাকে বলে প্রোটন আর নিউট্রন, আর একটাকে বলে হচ্ছে আদার দ্যান নিউক্লিয়াস পার্টের মধ্যে রয়েছে হচ্ছে ইলেকট্রন। এবার আমরা বেসিক বা ছোটবেলায় যে এক্সপেরিমেন্টটা দেখেছিলাম, একটা যেটা অ্যাটমের উপর করা হয়েছিল, এক্স রে রশ্মি যখন আমরা পাঠিয়েছিলাম, তো তখন দেখা গেছিল যে ম্যাক্সিমাম পার্ট অফ দ্য এক্স রে উইল পাস থ্রু দ্য আমাদের অ্যাটম, বাট অ্যাট দ্য সেন্টার সেই রেটা কি হচ্ছিল, উল্টো দিকে ফিরে চলে আসছিল। তো এখান থেকে আমরা একটা কনক্লুশন ড্র করতে পেরেছিলাম যে একটা অ্যাটমের ম্যাক্সিমাম পোর্শনটা ভ্যাকেন্ট, বাট দের ইজ সামথিং ইন দ্য সেন্টার। এবার তার চার্জটা কি, সেটা পজিটিভ চার্জ। কি করে বুঝেছিলাম? তার কারণ এক্স রে যেটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছিল পজিটিভলি চার্জ। এবার এই যে অ্যাটম রয়েছে, এই যে অ্যাটম নিয়ে আমরা পড়ছি, তো সেই অ্যাটমের তিনটে স্টেট হতে পারে। একটা স্টেট হচ্ছে কি, সে ইলেকট্রিক্যালি নিউট্রাল থাকতে পারে। ইলেকট্রিক্যালি নিউট্রাল মানে হচ্ছে তার মধ্যে যত পরিমাণ প্রোটন আছে তত পরিমাণ ইলেকট্রন এক্সিস্ট করছে। দু নম্বর স্টেট কি হতে পারে, সে পজিটিভলি চার্জ হতে পারে। পজিটিভলি চার্জ হতে পারে। পজিটিভলি চার্জ মানে কি? পজিটিভলি চার্জ মানে হচ্ছে তার মধ্যে নাম্বার অফ প্রোটনস ইজ গ্রেটার দ্যান নাম্বার অফ ইলেকট্রনস। ঠিক আছে, যতগুলো প্রোটন আছে তার সংখ্যাটা বেশি অ্যাজ কম্পেয়ার টু দ্য নাম্বার অফ ইলেকট্রনস। সিমিলারলি তিনটে থার্ড কেস কি হতে পারে, নেগেটিভলি চার্জ হতে পারে। নেগেটিভলি চার্জ হতে পারে। তো নেগেটিভলি চার্জ মানে কি? নেগেটিভলি চার্জ মানে হচ্ছে নাম্বার অফ প্রোটনস ইজ লেস দ্যান দ্যাট অফ দ্য নাম্বার অফ ইলেকট্রনস। ঠিক আছে, নাম্বার অফ ইলেকট্রনস এর থেকে কম হবে। আশা করি তোমরা এই বেসিক পার্টটা সবাই জানো। একটা অ্যাটমকে আমরা যখন বলি পজিটিভলি চার্জ, নেগেটিভলি চার্জ অর ইলেকট্রিক্যালি নিউট্রাল, তার কথাটার মিনিংটা কি? তার কথাটার মিনিংটা হচ্ছে ইনসাইড দ্য নিউক্লিয়াস দ্য নাম্বার অফ প্রোটনস ইজ ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রনস যদি হয়, ঠিক আছে, সেইটাকে আমরা বলি ইলেকট্রিক্যালি নিউট্রাল। ইফ প্রোটনস আর গ্রেটার দ্যান ইলেকট্রন, ইন দ্যাট কেস এটাকে আমরা বলি পজিটিভলি চার্জ। যদি নেগেটিভলি চার্জ তখন বলি যখন প্রোটনের সংখ্যাটা ইলেকট্রনের থেকে কমে যায়। আশা করি এই অবধি কারো কোনো প্রশ্ন নেই। এগুলো তো সহজ পার্ট। তারপরেও যদি তোমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো, নো ডাউট, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো এই বেসিক পার্টটার পরে আমরা এগিয়ে যাব নেক্সট একটা টপিকের উপর। তো দেখো, জেনারেলি আমরা ইলেকট্রনকে কি ধরে নিচ্ছি, ইলেকট্রনসকে আমরা ধরে নিচ্ছি নেগেটিভলি চার্জ, তাই তো, নেগেটিভলি চার্জ। আর প্রোটনস যেটা সেন্টারে থাকছে সেগুলোকে আমরা কি বলি, পজিটিভলি চার্জ, তাই না? সেগুলোকে আমরা বলি পজিটিভলি চার্জ। একটা পেপার, তোমার কাছে যে বই রয়েছে বা যে কোনো পাতা রয়েছে, সে সমস্ত পেপারের মধ্যে যতগুলো ইলেকট্রন আছে ততগুলোই কিন্তু প্রোটন আছে। ওই জন্য তুমি যখন তোমার বই বা খাতায় হাত দিচ্ছ তখন কিন্তু সে তোমাকে শক মারছে না। ঠিক আছে, তো এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। তো এইটা হচ্ছে একটা বেসিক পয়েন্ট। তো এই পয়েন্টগুলো ছাড়াও আরো একটা জিনিস তোমাদের যেটা জানতে হয়, সেটা হচ্ছে এখান থেকে একটা খুব গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন আসে, সেটা হচ্ছে মাস অফ প্রোটন। মনে রাখবে এই ব্যাপারটা, মাস অফ প্রোটন সবসময় বেশি হয়, ইজ গ্রেটার দ্যান মাস অফ ইলেকট্রন। মাস অফ ইলেকট্রন, ঠিক আছে। তো এই কত গুণ বেশি হয়? জেনারেলি একটা মাস অফ, হ্যাঁ বলো, একটা মাস অফ প্রোটন 1837 গুণ 1837, 1837 টাইমস the mass of electron। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের বেসিক পয়েন্ট। এই বেসিক পয়েন্টের উপরে আমরা কিন্তু জানতাম, এগুলো নিয়ে আমাদের আইডিয়া রয়েছে। এবার আরেকটা জিনিস তোমাদের যেগুলো জানতে হয় সেটা হচ্ছে চার্জ অফ ইলেকট্রন। ইলেকট্রনের চার্জ কত হয় বলো তো দেখি, ইলেকট্রনের চার্জ কত হয়? ভ্যালুটা কার কার মনে আছে? 6.24 × 10⁻18
ইলেকট্রনের চার্জ হচ্ছে ঠিক করে মাইনাস 1.6 ইন্টু 1.1 10 টু minus দি পাওয়ার 1.6 into 10 to the minus 9. 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব। ঠিক আছে, এই চার্জের ভ্যালুটা মনে রাখবে। চার্জ অফ ইলেকট্রন হচ্ছে মাইনাস 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব। ঠিক আছে, তো এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। ঠিক আছে, দাঁড়া 1 মিনিট। তো এটা তো আমরা দেখতেই পারলাম, এখান থেকে তো আমাদের এইটুকু আইডিয়া হলো। তো এরপর আমরা নেক্সট যে জিনিসটা দেখবো, দেখো নেক্সট হচ্ছে এই যে চার্জ আমরা পড়লাম, এতক্ষণ ধরে আমরা চার্জ নিয়ে পড়ছিলাম। চার্জ সম্বন্ধে যে আইডিয়াটা হলো সেটা হচ্ছে যে চার্জের একটা পার্টিকেল বা একটা কোন অ্যাটমকে আমরা চার্জ কখন বলবো, কি কন্ডিশনে বলবো, সেটা আমরা বুঝতে পারলাম। এবার এই চার্জকে আমরা একটা ইউনিট হিসাবে যখন ডিফাইন করি, ইউনিট অফ চার্জ। ঠিক আছে, ইউনিট অফ চার্জ বলতে পারবে? ইউনিট অফ চার্জ কি? কুলম্ব, তাই তো? কুলম্ব, কুলম্ব। তো জেনারেলি তোমরা এখান থেকে দেখে বুঝতেই পারছো যে একটা ইলেকট্রনের চার্জ কিন্তু খুব কম, তাই না? দেখো একটা ইলেকট্রনের চার্জ কত আছে? ভ্যালুটা খুব কম আছে, তাই না? এখানে একটা খুব কম ভ্যালু রয়েছে। তো এই যে কম ভ্যালুটা, ইলেকট্রনের যে চার্জটা রয়েছে, এই যে কম ভ্যালুটা, এই ভ্যালুটাকে আমরা অন্যভাবে রিপ্রেজেন্ট করতে পারি, কারণ এত ছোট ভ্যালু দিয়ে তো আমি কোনো জিনিসকে মাপতে পারবো না। তো সেক্ষেত্রে আমাদের এরকম ভাবে লেখা হয় 1 কুলম্ব বেসিক্যালি রিপ্রেজেন্টস 625 625 ইন্টু 10 টু দি পাওয়ার 26 ইন্টু 10 টু দি পাওয়ার 16, সরি, into 10 to the power 16 number of electrons এর চার্জ, ইলেকট্রনস এর চার্জ। ঠিক আছে, দ্যাট ইজ 1 কুলম্ব। ঠিক আছে, তো এখানে অ্যাকচুয়ালি আমরা কি দেখলাম? এখানে আমরা অ্যাকচুয়ালি দেখলাম একটা নিউমেরিক্যাল ভ্যালুকে, যে একটা চার্জকে আমরা যদি ইউনিট কুলম্ব বলি বা 1 কুলম্ব বলি, তার মানে 1 কুলম্ব মানে কি? 1 কুলম্ব মানে হচ্ছে যে 6 to 5 into 10 to the power 16। ঠিক আছে, 6 to 5 into 10 to the power 16 এতগুলো ইলেকট্রনের যে চার্জ, 6 to 5 into 10 to the power 16 এতগুলো ইলেকট্রনের যে চার্জ, সেই চার্জটাকে একসাথে আমরা বলি কি? 1 কুলম্ব হিসাবে। দেখো এই জায়গাটা তোমরা বুঝতে পারলে কিনা বলো? দিস ইজ জাস্ট আ নিউমেরিক্যাল ডেটা। তোমাদের এই তিনটে ডেটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। এই তিনটে ইনফরমেশন নাম্বার 1, দিস ইজ ইনফরমেশন নাম্বার 2 এন্ড দিস ইজ ইনফরমেশন নাম্বার 3। ঠিক আছে, যে কতগুলো চার্জ নিয়ে বা কতগুলো ইলেকট্রনের চার্জকে আমরা একসাথে সেটাকে কুলম্ব হিসাবে বলে থাকি, এটা আমাদেরকে জানতে হলো। তো এতক্ষণ ধরে আমরা যেটা পড়ছিলাম সেটা চার্জ নিয়ে পড়ছিলাম, চার্জের ইউনিট নিয়ে পড়লাম। এবার একটা ইম্পর্টেন্ট টপিক যেটা আমরা দেখবো, দ্যাট ইজ অ্যাবাউট ফ্রি ইলেকট্রন। ফ্রি ইলেকট্রন, কেউ বলতে পারবে হোয়াট ইজ আ ফ্রি ইলেকট্রন? কারো কি আইডিয়া আছে? তো ফ্রি ইলেকট্রন কোনগুলো? ফ্রি ইলেকট্রন হচ্ছে, দেখো একটা কন্ডাক্টর আমি যদি ধরি, ঠিক আছে, একটা কন্ডাক্টর আমি যদি ধরি, তো এই কন্ডাক্টরটার মধ্যে দিয়ে আমরা কি জানি? যখন আমি এখানে একটা পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করব, যখন আমি একটা এর মধ্যে দিয়ে পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করব, সে প্লাস মাইনাস একটা ভি ভোল্টেজ আমি যদি এর মধ্যে অ্যাপ্লাই করি, তাহলে কি হবে? আমরা জানি এর মধ্যে দিয়ে কারেন্টের ফ্লো হবে। ভোল্টেজ অ্যাপ্লাই করলে কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্টের ফ্লো হবে। সাপোজ সেই কারেন্টের ভ্যালুটা হচ্ছে আই ইন দিস ডাইরেকশন। তাহলে এই কারেন্টের ফ্লোটা এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে কেন হয়, এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্টের ফ্লোটা কেন হয়, সেই প্রিন্সিপালটা আমরা যদি বুঝতে পারি, তাহলে আমরা ফ্রি ইলেকট্রনের কনসেপ্টটা বুঝতে পারবো। তো জেনারেল সেন্সে আমি যদি বলি, তোমরা সবাই ক্লাসিফিকেশনটা নিশ্চয়ই জানো, আমি তাও একবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমরা জেনারেলি তিনটে ভাবে ক্লাসিফাই করতে পারি। একটাকে আমরা বলি হচ্ছে মেটাল, একটাকে আমরা বলি হচ্ছে সেমিকন্ডাক্টর, আর একটাকে আমরা কি বলি? ইনসুলেটর, তাই তো? একটাকে আমরা বলি হচ্ছে ইনসুলেটর। এই লেখাটা একদম দেখা যাচ্ছে না, সরি। এটাকে আমরা বলি হচ্ছে ইনসুলেটর। একটা হচ্ছে মেটাল, একটা হচ্ছে সেমিকন্ডাক্টর, একটা হচ্ছে ইনসুলেটর। জেনারেলি মেটালের ক্ষেত্রে কি হয়? আমরা জানি যে মেটালরা বেসিক্যালি ক্যারিয়ার্স অফ ইলেকট্রিসিটি হয়, ক্যারিয়ার্স অফ ইলেকট্রিসিটি হয়, তাই তো? এবার সেমিকন্ডাক্টর যারা হয় তারাও কিন্তু কারেন্ট ক্যারি করতে পারে, বাট আন্ডার সার্টেন কন্ডিশন।
carries current but under specific condition ঠিক আছে ইনসুলেটর ক্যারিজ কারেন্ট ক্যারি করে আন্ডার ব্রেকডাউন এর মানেটা কি? এর মানেটা হচ্ছে দেখো একটা মেটাল বা একটা কন্ডাক্টর, মেটালে বলার থেকে ভালো কথা বলা কন্ডাক্টর, একটা কন্ডাক্টরের মধ্যে কি টেন্ডেন্সি থাকে? একটা কন্ডাক্টরের মধ্যে যে এই ইলেকট্রিসিটিটাকে ক্যারি করে নিয়ে যায় তাকে আমরা বলি হচ্ছে ফ্রি ইলেকট্রন। এবার ফ্রি ইলেকট্রনটা কি জিনিস আমি আরো ফার্দার ডিটেলে বলছি। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়, এই ফ্রি ইলেকট্রনটা থাকে বাট ফ্রি ইলেকট্রনটা কিন্তু অতটা বেশি পরিমাণে থাকে না, তার পরিমাণটা কম হয়। আর ইনসুলেটরের মধ্যে কি হয়, ফ্রি ইলেকট্রনটা প্রায় থাকে না বললেই চলে। ঠিক আছে, তো তো এটাকে একটুখানি ডিপে পড়তে গেলে আমাদের কয়েকটা জিনিস একটু বুঝতে হবে। যেমন ধরো আমরা ছোটবেলায় পড়েছিলাম, বলো তো দেখি কে বলতে পারে হোয়াট ইজ ইলেকট্রোভ্যালেন্ট বন্ড? ইলেকট্রোভ্যালেন্ট বন্ড কি জিনিস কে বলতে পারবে? বা তড়িৎযোজী বন্ধন, তোমাদের সোডিয়াম NaCl এর কথা মনে আছে? NaCl এর মধ্যে কি রকম বন্ধন থাকে? Na+Cl-, ঠিক আছে। তো ইলেকট্রোভ্যালেন্ট বন্ধনটা সব থেকে ভালো আমি একটা এক্সাম্পল দিই, ঠিক আছে, সেটা হচ্ছে যে ধরো তোমার গার্লফ্রেন্ড তোমাকে ছেড়ে পুরোপুরি ভাবে চলে গেছে, ঠিক আছে, এটা হলে তুমি আর এটা হলো তোমার গার্লফ্রেন্ড, পুরোপুরি ছেড়ে চলে গেছে, মানে তাদের মধ্যে কোনো আর সম্পর্ক নেই। এর ইলেকট্রনটা কমপ্লিটলি একে ডোনেট করে দিয়েছে আর এ পুরোপুরি ইলেকট্রনটা নিজের থেকে ত্যাগ করে দিয়েছে, মানে এদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই, ইন্টারডিপেন্ডেন্ট কোনো রিলেশনশিপ নেই। ইলেকট্রোভ্যালেন্ট বন্ডের পর আসে হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ড মানে হচ্ছে কি, মানে ধরো মানে তোমার একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো HCl, ঠিক আছে, HCl এর মধ্যে কি দেখা যায়, ধরো H আর Cl এর মধ্যে যে বন্ডটা থাকে সেই বন্ডের বন্ধনীটা একটা দিকে হেলে থাকে, ঠিক আছে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে যে সম্পর্কটা টিকে আছে, কোনো মতে টিকে আছে আর কি, ঠিক আছে, বা একদিকে বেশি টেনে রেখেছে আর কি, কোনো দিকে বলতে গেলে, ঠিক আছে। মানে এর ক্ষেত্রে কি হয়েছে, NaCl এর ক্ষেত্রে যখন আমরা দেখেছি যে দুটো, যদি আমরা ইলেকট্রন গুলোর কথা বলি, সোডিয়াম পুরোপুরি ভাবে ইলেকট্রনটাকে ছেড়ে দিয়েছে আর ক্লোরিন সেই ইলেকট্রনটাকে পুরোপুরি ভাবে গ্রহণ করে নিয়েছে। বাট ইন দা কেস অফ HCl কি হচ্ছে, HCl এর ক্ষেত্রে তোমার ওই যে বন্ধনে আবদ্ধ যে ইলেকট্রন গুলো রয়েছে সেটা পুরোপুরি ভাবে ডোনেটেড হয়ে যাচ্ছে না, সেটা খালি একটা দিকে হেলে থাকে, মানে কোনো একটা বন্ডের দিকে হেলে থাকে। এবার সিমিলারলি আরেকটা যেটা হয়ে থাকে সেটা হচ্ছে মেটালিক বন্ড আমরা বলে থাকি। হোয়াট ইজ মেটালিক বন্ড? মেটালিক বন্ডের কনসেপ্ট হচ্ছে এইরকম, ধরো তোমরা এটা একটুখানি অন্যরকম উদাহরণ দিচ্ছি। মেটালিক বন্ডের কনসেপ্ট, হ্যাঁ বলো। বলছি স্যার শেয়ার্ড উইথ অল আর কি, সবার হ্যাঁ সাথে। শেয়ার্ড উইথ অল, হ্যাঁ মেটালিক বন্ধনটা মানে হচ্ছে শেয়ার্ড উইথ অল। ধরো কেউ একজন কারোর গার্লফ্রেন্ড কাউকে ধোকা দিয়ে দিয়েছে, তো সেই কন্ডিশনে সে কি করলো, তার গার্লফ্রেন্ডের নাম্বারটা সবাইকে ছড়িয়ে দিল, তাহলে শেয়ার্ড উইথ অল আর সেটা বারোয়ারি হয়ে গেল, এরকম একটা ব্যাপার। তো এই কনসেপ্টটা মানে কি, ধরো এখানে একটা অ্যাটম, এখানে ধরো অনেকগুলো আমার কাছে ইয়ে রয়েছে, নিউক্লিয়াস আছে, পজিটিভলি চার্জ নিউক্লিয়াস রয়েছে, ঠিক আছে, আর এখানে একটা ক্লাউড আছে। ক্লাউড মানে কি? ক্লাউড মানে হচ্ছে মেঘ। এবার এই ক্লাউডের মধ্যে ইলেকট্রনস আছে, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে এটা যে এই ইলেকট্রনটা যে কোনো মুহূর্তে এর সাথেও বন্ধনে থাকতে পারে, তার পর মুহূর্তে এর সাথেও বন্ধনে থাকতে পারে, তার পরের মুহূর্তে এর সাথেও বন্ধনে থাকতে পারে, কিন্তু আমরা কখনোই বলতে পারবো না যে পার্টিকুলার কোন ইলেকট্রনটা কোন অ্যাটমের সাথে বন্ধনে পার্টিসিপেট করে আছে, ঠিক আছে। ফর এ মেটালিক বন্ডিং ইট ইজ ভেরি ডিফিকাল্ট, ইট ক্যান নট বি পসিবল, ঠিক আছে, এটা আমরা বলতে পারবো না। এখানে এই ক্লাউডের মধ্যে থাকা ইলেকট্রন গুলো, এই ক্লাউডের মধ্যে থাকা যে ইলেকট্রন গুলো আছে সেগুলো কিন্তু যে কোনো অ্যাটমের সাথে বন্ধন করতে পারে, দে আর ফ্রি টু মুভ, ঠিক আছে। এই যে বলা হচ্ছে কথাটা দে আর ফ্রি টু মুভ, এই ইলেকট্রন গুলোই অ্যাকচুয়ালি আমরা বলে থাকি ফ্রি ইলেকট্রন। তো ফ্রি ইলেকট্রনকে আমরা যখন ইলেকট্রনিক্স পড়বো তখন আরো ডিটেইলে ফ্রি ইলেকট্রনকে পড়বো, যেখানে আমরা বলতে চাইছি যে অনেকে হয়তো এইটা দেখেছো, সেটা হচ্ছে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম। এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম, ঠিক আছে। সেই এনার্জি ব্যান্ড ডায়াগ্রামে তোমরা হয়তো দেখেছো যে
সব থেকে বাইরের যে কক্ষপথটা থাকে, মানে যেখান থেকে ইলেকট্রনটা পুরোপুরি ডোনেটেড হয়ে যায়, সেটাকে আমরা বলি হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। মানে যে ব্যান্ডে থাকা ইলেকট্রন গুলো, ঠিক আছে, কারেন্ট ক্যারি করতে পারবে বা ফ্রি ইলেকট্রন যেগুলো, সেগুলোকে আমরা বলি কন্ডাকশন ব্যান্ড। আর আরেকটাকে আমরা বলি হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। ভ্যালেন্স ব্যান্ডটা কোনটা? ভ্যালেন্স ব্যান্ডটা হচ্ছে যে ব্যান্ডের মধ্যে ইলেকট্রন যেগুলো রয়েছে সেইগুলো জাস্ট একটু এনার্জি পেলে ফ্রি ইলেকট্রনে কনভার্ট হয়ে যাবে, সেইগুলোকে আমরা বলি হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। সিমিলারলি এই যে দুটো ব্যান্ডের মধ্যে যে গ্যাপ আছে, এইটাকে আমরা বলি হচ্ছে এনার্জি ব্যান্ড গ্যাপ বা ইজি। এটাকে আমরা বলি হচ্ছে এনার্জি ব্যান্ড গ্যাপ বা ইজি। তো এইটা বেসিক্যালি এরকম একটা গ্যাপ এক্সিস্ট করে ফর সেমিকন্ডাক্টর অ্যান্ড ফর ইনসুলেটর, বাট কন্ডাক্টরের ক্ষেত্রে এরকম কোনো ব্যান্ড এক্সিস্ট করে না। ঠিক আছে, তো এইটা একটা টিপিক্যাল ফিগার ফর দি সেমিকন্ডাক্টর। ঠিক আছে, সেমিকন্ডাক্টরের জন্য এটা হচ্ছে একটা ফিগার। আমি ডিটেইলে আরো বলবো যখন সেমিকন্ডাক্টর পড়াবো। কন্ডাক্টরের ক্ষেত্রে তো ওভারলোপিং হয়ে যায় না? হ্যাঁ, ওভারল্যাপিং হয়ে যায়। ঠিক আছে, কন্ডাক্টরের ক্ষেত্রে ওভারল্যাপিং হয়ে যায়, ও করেছে আগে ওই জন্য জানে এটা। তো এটা হচ্ছে সেমিকন্ডাক্টর। তো সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এই যে ইজি যেটা হয় সেটা জেনারেলি 6 ইলেকট্রন ভোল্টের কাছাকাছি হয়ে থাকে। ইলেকট্রন ভোল্ট ইজ দা ইউনিট অফ এনার্জি। তো এইটা যদি বুঝতে চাও, এটা যদি একটু ডিটেইলে বুঝতে চাও, তো কি করে বুঝবে? দেখো, সোডিয়াম মানে হচ্ছে কি, সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 11। তার মানে আমি এটা লিখতে পারি 1s2 2s2 2p6 3s1। তার মানে তোমরা এখান থেকে নিশ্চয়ই বুঝতে পারছো যে সোডিয়ামের চারিদিকে 3টে অরবিট আছে। 1 নম্বর অরবিট, 2 নম্বর অরবিট আর 3 নম্বর অরবিট। ঠিক আছে, এবার 1 নম্বর অরবিটে দেখো দুটো ইলেকট্রন আছে, তার মানে এখানে দুটো ইলেকট্রন, ধরো আমি এভাবে দেখে দিলাম দুটো ইলেকট্রন আছে। 2 নম্বর অরবিটে দেখো 8টা ইলেকট্রন আছে, দেখো গুনে দেখো 6 আর 2 8। ঠিক আছে, তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8। 3 নম্বর অরবিটে দেখো মাত্র একটা ইলেকট্রন আছে। তো এই যে একটা ইলেকট্রন রয়েছে, এটা অ্যাকচুয়ালি কাকে বোঝাচ্ছে? এটা হচ্ছে এই ভ্যালেন্স ব্যান্ডটাকে বোঝাচ্ছে। মানে এই এটাকে যদি আমি একটা দাগ হিসেবে দেখি, তো এই দাগটা হচ্ছে অ্যাকচুয়ালি ভ্যালেন্স ব্যান্ড। এই একদম টপমোস্ট ব্যান্ডটাকে আমরা বলি ভ্যালেন্স ব্যান্ড। ঠিক আছে, একদম টপমোস্ট ব্যান্ডটাকে আমরা বলি ভ্যালেন্স ব্যান্ড। এবার এটাকে ব্যান্ড কেন বলা হচ্ছে? কারণ হচ্ছে এই যে এখানে যে ইলেকট্রনটা রয়েছে, সেই ইলেকট্রনটা তো কেবলমাত্র একটা লাইনে এক্সিস্ট করবে না, একটা জোনে এক্সিস্ট করবে। মানে এরকম একটা ধরো ব্যান্ডের মধ্যে থাকবে। ঠিক আছে, এরকম একটা ব্যান্ডের মধ্যে ইলেকট্রনটা এক্সিস্ট করে। তো ওই জন্য আমরা এটাকে বলি ভ্যালেন্স ব্যান্ড। তো সিমিলারলি এই ভ্যালেন্স ব্যান্ডের তলায় ধরো আমরা এই ব্যান্ডটাকে দেখতে পাই, তখন এইরকম একটা ব্যান্ড আমরা এখানে দেখতে পাই। ঠিক আছে, দিস ইজ দি সেকেন্ড ব্যান্ড। ঠিক আছে, আবার এটা ধরো থার্ড ব্যান্ড, এটা হচ্ছে থার্ড ব্যান্ড ধরো। ঠিক আছে, এটা ধরো থার্ড ব্যান্ড। ঠিক আছে, তো এইভাবে আমরা জেনারেলি দেখিয়ে থাকি। এটা হচ্ছে তোমার ফার্স্ট এনার্জি লেভেল, এটা হচ্ছে তোমার সেকেন্ড এনার্জি লেভেল, আর এটা হচ্ছে তোমার থার্ড এনার্জি লেভেল। ঠিক আছে, এটা হচ্ছে তোমার থার্ড এনার্জি লেভেল, ফার্স্ট সেকেন্ড এন্ড থার্ড এনার্জি লেভেল। এবার এই এনার্জি লেভেলের মধ্যে যখন আমি এক্সটার্নালি কোনো দেবো, এক্সটার্নালি কোনো এনার্জি ধরো এর মধ্যে আমি সাপ্লাই করতে চাইছি, বাইরে থেকে ধরো কোনো এনার্জি আমি এর মধ্যে দিচ্ছি, একটা কালারও ভালো হচ্ছে না, এনার্জি ধরো এর মধ্যে দিচ্ছি। ঠিক আছে, বাইরে থেকে একটা এনার্জি আমি এর মধ্যে অ্যাপ্লাই করলাম। তো এনার্জি দেওয়া মানে কি, ধরো হিট করলাম। তো হিট করলে কি হবে, এখানে ইলেকট্রনটা এক্সট্রা এনার্জি অ্যাভেল করবে। তো অতিরিক্ত এনার্জি থাকার জন্য এই ইলেকট্রনটা কি করবে, জাম্প করবে। জাম্প করবে কোথায়? জাম্প করবে তো নিয়ারেস্ট কন্ডাকশন ব্যান্ডে। ঠিক আছে, এটা ছিল ভ্যালেন্স ব্যান্ডের আউটলাইন। সেই ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে জাম্প করলো। তো জাম্প করা মানে কি, তখন এই ইলেকট্রনটা তখন কি হয়ে গেল, তোমার ফ্রি ইলেকট্রন। ইলেকট্রনে কনভার্ট হলো, অথবা সে এবার ইলেকট্রনের কন্ডাকশনে পার্টিসিপেট করতে পারবে। ঠিক সেই রকম ভাবে তুমি যদি ক্লোরিন 17টাকে দেখো, Cl17টাকে দেখো, 1s2 2s2 2p6 3s2 3p5। 3p5 মানে কি? 3p5 মানে বুঝতেই পারছো যে লাস্ট অরবিট এর জন্য যেটা থাকবে সেখানে 7টা ইলেকট্রন হয়ে রয়েছে। আর একটা ইলেকট্রন পেয়ে গেলেই সে কি করবে, সে তোমার বন্ধন গঠন করতে পারবে। তো এই যে ফ্রি ইলেকট্রনটা এখানে এনার্জি পাওয়ার জন্য হয়, সেটা এর ফ্রি ইলেকট্রনের কন্ডাকশন ব্যান্ডে জাম্প করে। তো কন্ডাকশন ব্যান্ডে জাম্প করার পর ঘটনাটা যেটা ঘটে, এখানে ধরো আমি এখানে একটা ক্লোরিনকে আমি এরকম ভাবে দেখানোর চেষ্টা করছি, এই ফার্স্ট, এই সেকেন্ড, এই থার্ড। এবার আমরা কি দেখলাম, যে এখানে বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে? 7টা ইলেকট্রন আছে, 4 5 6 7। এইখানে যে ফ্রি ইলেকট্রনটা রয়েছে,
এই ফ্রি ইলেকট্রনটা যদি অ্যাকসেপ্ট করতে পারে, গ্রহণ করতে পারে, যদি এখানে চলে আসতে পারে, তাহলে এর অক্টেভ পূর্ণ হয়ে যাবে, বাইরের কক্ষপথটা পূর্ণ হয়ে যাবে। বাইরের কক্ষপথটা পূর্ণ হয়ে গেলে কি এটা একটা স্টেবল স্ট্রাকচার পাবে। তো তোমরা এটা নিশ্চয়ই পড়ে থাকবে যে প্রত্যেকটা আমাদের নেচার বাই ইটসেলফ, জগৎ সবসময় কি চেষ্টা করে একটা স্টেবিলিটির দিকে যাওয়া, তাই তো? ধরো তোমরা পড়াশোনা করছো একটা সরকারি চাকরি পাওয়ার জন্য, তারপর ধরো তোমরা যদি বসে থাকো তো বসে থাকলে শুয়ে থাকতে ইচ্ছা করবে, যদি তোমরা দাঁড়িয়ে থাকো দাঁড়িয়ে থাকলে মনে হবে যে বসলে ভালো হয়, আর বসলে মনে হবে শুতে পেলে ভালো হয়। তো তার মানে আমাদের সবসময় চেষ্টাটা কি থাকে, যাতে মিনিমাম এনার্জি আমাদের শরীর থেকে ক্ষয় হয়। তো এই মিনিমাম এনার্জি ক্ষয় হওয়ার যে ব্যাপারটা, এইটাকেই নেচারও মেনটেন করে। ঠিক আছে, সবসময় তার স্বাভাবিক যে স্টেটটা রয়েছে, যে ব্যালেন্স স্টেটটা রয়েছে, সেটাকে অ্যাচিভ করার চেষ্টা করে। তো ক্লোরিন সবসময় চেষ্টা করবে একটা ইলেকট্রন নেওয়ার জন্য, আর সোডিয়াম সবসময় চেষ্টা করবে একটা ইলেকট্রনকে ছেড়ে দেওয়ার জন্য। ঠিক আছে, তো সোডিয়াম কি করছে, সেই ফ্রি ইলেকট্রনটাকে ছেড়ে দিচ্ছে, সেটাকে আমরা বলি ফ্রি ইলেকট্রন। আর সেই ফ্রি ইলেকট্রনটাকে ক্লোরিন কি করছে, অ্যাকসেপ্ট করছে, করে তোমার এই দুটো তখন আমাদের কাছে বন্ড তৈরি করছে, NaCl তৈরি করছে। ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড তৈরি করছে। তো এইটা হলো আমার কাছে একটা টিপিক্যাল এক্সাম্পল অফ অ্যান ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, এবং কোনটাকে আমরা ফ্রি ইলেকট্রন বলছি সেটা আশা করি তোমরা বুঝতে পারলে। দেখো, এখানে কারোর কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। সন্দীপ, নাসিম। ইলেকট্রোভ্যালেন্ট বন্ডটা, ওটা মানে এটা কি, মানে অ্যাকচুয়াল ব্যাপারটা কি, মানে এটা তো এটা হচ্ছে বুঝলাম যে এখানে বাংলায় যেটাকে আমরা বলি তড়িৎযোজী বন্ধন। হ্যাঁ সেটা স্যার ঠিক আছে, মানে হ্যাঁ, ইলেকট্রোভ্যালেন্ট বন্ড এটা তো অ্যাকচুয়ালি ফ্রি ইলেকট্রনের জন্য পড়ছি, হ্যাঁ, ফ্রি ইলেকট্রনের জন্য ইলেকট্রোভ্যালেন্ট বন্ডটা পড়ছি, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, না, আমরা অ্যাকচুয়ালি ফ্রি ইলেকট্রনটা কি জিনিস বোঝার জন্য আমরা প্রত্যেকটা আমাদের যে কেমিস্ট্রির পার্টটা আমি একটু ডিটেইলে ডিসক্রাইব করলাম আর কি। ঠিক আছে, যে তুমি যদি কন্ডাক্টর বলো, কন্ডাক্টরের মধ্যে কোন ধরনের বন্ড দেখা যায়? কন্ডাক্টরের মধ্যে তোমার দেখা যায় হচ্ছে কন্ডাক্টরের মধ্যে তোমার বন্ড দেখা যায় হচ্ছে মেটালিক বন্ড। তুমি যদি কোভ্যালেন্ট বন্ড বলো, তো কোভ্যালেন্ট বন্ড কোথায় দেখা যায়? সেমি কন্ডাক্টরের মধ্যে দেখা যায়। তুমি যদি বলো ইলেকট্রোভ্যালেন্ট বন্ড কোথায় দেখা যায়? ইলেকট্রোভ্যালেন্ট বন্ড দেখা যায় ইনসুলেটরের মধ্যে। ঠিক আছে, তো কোথায় তাহলে কি স্যার ধরনের এখানে বন্ড? যে কোভ্যালেন্ট বন্ডটাও তো এরকম ভাবে আর কি, ভ্যালেন্স বন্ডের মাধ্যমে একটা ইলেকট্রন ছেড়ে সিবিতে যাবে। যাবে, প্রত্যেকটা ক্ষেত্রেই তো যাচ্ছে। আচ্ছা ফ্রি ইলেকট্রন না হলে তো সেটা তো কখনো অন্য কোনো রিয়াকশনে মানে অন্য কোনো জায়গায় যেতে হুম পারবে না। ঠিক আছে, হুম তো এই ক্ষেত্রে এটা এরকম একটা বন্ডন গঠন করলো, কিন্তু তুমি যদি একটা কন্ডাক্টর ভাবো, কপার ভাবো, অ্যালুমিনিয়াম ভাবো, তো সেক্ষেত্রে সেই ইলেকট্রনটা কি করবে? সেক্ষেত্রে সেই ইলেকট্রনটা কারেন্ট ক্যারি করতে সাহায্য করবে, কারেন্টের কন্ডাকশনে তার টেক পার্ট করবে, কারেন্টের কন্ডাকশনে পার্টিসিপেট করবে। ঠিক আছে, কারণ আমি অ্যাকচুয়ালি এই ফ্রি ইলেকট্রনের কনসেপ্টটা বলার আমার একটাই কারণ, তার কারণ হচ্ছে এরপরই আমি বলবো হচ্ছে তোমাদেরকে কারেন্ট সম্বন্ধে। ঠিক আছে, কারেন্ট সম্বন্ধে। কারেন্ট মানে কি? কারেন্টের আমরা বেসিক ডেফিনিশন থেকে জানি I ইকুয়ালস টু কিউ বাই টি। হোয়াট ইজ কিউ? কিউ মানে হচ্ছে চার্জ, তাই তো? চার্জ পার ইউনিট টাইম, CHARG, চার্জ পার ইউনিট টাইম। ঠিক আছে, সো কুলম্ব সেকেন্ড, COULOMB, কুলম্ব সেকেন্ড। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের কাছে চার্জ কারেন্টের ডেফিনিশন। তো কুলম্ব সেকেন্ড আর একটা ইউনিট কি হয় কারেন্টের? কি বলে বলো? অ্যাম্পিয়ার বলে তো? এম্পিয়ার। অ্যাম্পিয়ার বলে, ঠিক। তো এইটা হচ্ছে কি আমাদের কাছে ব্যাপার আর কি। তো এবার আমরা যখন ধরো এটা তো আমরা পড়লাম যে এটা তো একটা স্ট্যাটিক ইকুয়েশন। ঠিক আছে, স্ট্যাটিক ইকুয়েশন মানে কি? স্ট্যাটিক ইকুয়েশন মানে হচ্ছে ধরো এখানে টাইমটাও চেঞ্জ হচ্ছে না, চার্জেরও কোনো চেঞ্জ নেই। যখন এটাকে, ওই জন্য আমরা অনেক সময় বলে থাকি স্ট্যাটিক ইকুয়েশন। স্ট্যাটিক ইকুয়েশন এর একটা ডাইনামিক ফর্ম আছে, যেটাকে আমরা লিখি হচ্ছে ডিকিউ বাই ডিটি দিয়ে। ডিকিউ বাই ডিটিটা কি? চেঞ্জ ইন চার্জ উইথ রেসপেক্ট টু চেঞ্জ ইন টাইম। এটা হচ্ছে চেঞ্জ ইন চার্জ উইথ রেসপেক্ট টু চেঞ্জ ইন টাইম। চেঞ্জ ইন টাইম। ঠিক আছে, তো এইটাকে আমরা কি বলি? ডায়নামিক ইকুয়েশন বলি। ডায়নামিক ইকুয়েশন বলি। ডায়নামিক ইকুয়েশন বলি। তো এই স্ট্যাটিক এবং ডায়নামিক ইকুয়েশন কি জিনিস, জাস্ট এইটুকু পয়েন্ট তোমাদের খেয়াল রাখলেই এখান থেকে হবে আর কি। আর আরো একটা ফর্ম অফ রিপ্রেজেন্টেশন দিয়ে আমরা এটাকে বোঝাতে পারি। যেমন ধরো কিউ হচ্ছে আমার কাছে চার্জ। ঠিক আছে, কিউ হচ্ছে আমার কাছে চার্জ। এবার কিউ কে যখন আমরা আগে তখন ইয়ে করলাম, সেটা হচ্ছে যে নাম্বার অফ ইলেকট্রনস ইনটু চার্জ অফ ইলেকট্রনস, এইভাবেও কিন্তু আমরা দেখাতে পারি। ঠিক আছে, ইনটু চার্জ অফ ইলেকট্রনস, এইভাবেও আমরা দেখাতে পারি। তো আমরা কিছুক্ষণ আগে একটা রিপ্রেজেন্টেশন লিখেছিলাম, সেই রিপ্রেজেন্টেশনটা কি লিখেছিলাম?
আমরা এরকম লিখেছিলাম না যে 1 কুলম সমান সমান 625 ইন্টু 10⁻16 নাম্বার অফ ইলেকট্রনস এর চার্জ, লিখেছিলাম কি লিখিনি বলো? হ্যালো, লিখেছিলাম তো? তার মানে দেখো আমরা এটা কি বোঝাতে চাইছিলাম যে এতগুলো সংখ্যায় ইলেকট্রন, তার চার্জকে আমরা বলি হচ্ছে 1 কুলম। এবার তারপরে আমরা আরো একটা জিনিস লিখেছিলাম যে একটা ইলেকট্রনের কত চার্জ, বলো এটা কত লিখেছিলাম? -1.6 ইন্টু 10⁻16 -16, তাই তো? 16 আর 19 কত লিখেছিলাম? 19 মাইনাস -19 কুলম। তার মানে দেখো এখানে যদি আমি গুণ করি, তার মানে এখানে অ্যাকচুয়ালি 1 কুলম চার্জকে পেতে গেলে আমাকে কি করতে হবে? 625 ইন্টু 10⁻16 এতগুলো ইলেকট্রন মাল্টিপ্লাইড বাই চার্জ অফ ইলেকট্রন। চার্জ অফ ইলেকট্রন কত আছে? ধরো মাইনাস দেওয়া আছে, তো আমি এখানে মাইনাস লিখছি 1.6 ইন্টু 10⁻19। তার মানে এখানে তোমরা বুঝতে পারছো যে 1 কুলম সমান সমান কত তোমার হচ্ছে ফিজিক্যাল ভ্যালুটা, ঠিক আছে? চার্জের যে ফিজিক্যাল ভ্যালুটা সেটা তোমরা এখান থেকে বুঝতে পারছো। তার মানে মাইনাস সাইনটা যদি আমি বাইরে রাখি, তার মানে 625 ইন্টু 1.6 ইন্টু 10⁻- কত হবে? 3, তাই তো? 10⁻³ এত ভ্যালু আসবে, মানে এটা এটা একটা ভ্যালু, এটা এটা একটা তোমার ইয়ে এলো আর কি, ঠিক আছে? ইলেকট্রনের চার্জের সঙ্গে সমান এলো আর কি, ঠিক আছে? তো এইটা আমরা এইভাবে ঘুরিয়ে দেখাতে পারি, এটা আমরা এরকম ঘুরিয়ে দেখাতে পারি। তো মেন আমার কাছে যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে কিউ কে, চার্জকে আমরা লিখতে পারি এন ইন্টু ই দিয়ে। হোয়াট ইজ এন ইন্টু ই? এন মানে হচ্ছে যে কতগুলো ইলেকট্রন আছে, নাম্বার অফ ইলেকট্রনস, আর ইটা হচ্ছে চার্জ অফ ইলেকট্রনস। তো সেক্ষেত্রে এই রিপ্রেজেন্টেশনটাকে আমরা ঘুরিয়ে এইভাবেও লিখতে পারি, আই সমান সমান কিউ বাই টি অর এন ইন্টু ই ডিভাইডেড বাই টি। এইভাবে একটা রিপ্রেজেন্টেশন আমরা কারেন্টকে বলতে পারি, ঠিক আছে? দেখো এইটা হলো পুঁথিগত যে পড়াশোনাটা আমরা করে থাকি। এবার আমি তোমাদের একটা গল্প বলবো, ঠিক আছে? সেই গল্পটা বোঝার খুব দরকার আছে। সেই গল্পটা হচ্ছে খানিকটা এইরকম। আমাকে কেউ বলতে পারবে যে উত্তরটা? হয়তো ইয়ে বলবি না, ঠিক আছে? অরণ্য বলবি না। আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করছি, কোশ্চেনটার উত্তর দাও দেখি। ধরো এরকম একটা 1 কিলোমিটার লম্বা তার আছে, ঠিক আছে? ভালো করে বুঝবে কোশ্চেনটা, হ্যাঁ? এরকম একটা 1 কিলোমিটার লম্বা ধরো তার আছে। এবারে 1 কিলোমিটার লম্বা তারের আমি এখানে কিছু একটা ভোল্টেজ অ্যাপ্লাই করেছি। হুম, এখানে একটা লোড আছে, এখানে ধরো কিছু একটা ভোল্টেজ আমি অ্যাপ্লাই করেছি, 240 ভোল্টের আমি একটা কিছু অ্যাপ্লাই করেছি। এবার আমার প্রশ্নটা হচ্ছে যে আমি যখন এখানে ভোল্টেজটা অ্যাপ্লাই করলাম, তার সাথে সাথে এই পয়েন্টে থাকা যে ইলেকট্রনটা, সেটা কি সঙ্গে সঙ্গে এদিক দিয়ে ট্রাভেল করে এদিক দিয়ে গিয়ে এদিকে ফিরে চলে এলো ইনস্ট্যান্টেনিয়াসলি, না কি ঘটনা ঘটলো সেটা যদি কেউ বলতে পারো একটু বলো দেখি। কারেন্ট যেদিকে যায় ইলেকট্রন তার উল্টো দিকে যায়। হ্যাঁ, তো ইলেকট্রনটা ধরো আমি একটু ভুল বলেছি, ইলেকট্রনটা ধরো উল্টো দিকে যায়, তার মানে ইলেকট্রনটা আমার কথা এক কথায় এদিক থেকে ট্রাভেল করে এদিক দিয়ে এদিকে আসবে। ভেরি গুড, এটা 1 নম্বর পয়েন্ট হলো। তো ধরো এইখানে কোনো একটা ইলেকট্রন ছিল, সাপোজ সে এখানে ধরো এরকম একটা জায়গায় কোনো ইলেকট্রন ছিল, তো সেই ইলেকট্রনটার কি ঘটনা ঘটবে? সে কি সঙ্গে সঙ্গে এদিকে চলে আসবে, এই পয়েন্টে চলে আসবে, না কি ঘটনা ঘটবে? ইলেকট্রনের ঘটনাটা কি ঘটবে, ইলেকট্রনের সাথে কি ঘটবে বা ইলেকট্রন কি অনুভব করবে, সেটা আমি বোঝানোর চেষ্টা করছি। এটা একটা কনসেপচুয়াল কোশ্চেন। সেই কনসেপচুয়াল কোশ্চেনটা তোমাদের কাছে যদি ক্লিয়ার হয় তাহলে তোমাদের অনেক কিছু বুঝতে সুবিধা হবে। মানে আমার বক্তব্যটা হচ্ছে এইরকম, আরো একবার কোশ্চেনটা অন্যরকম ভাবে করি। ধরো তুমি তোমার বাড়িতে তোমার দুটো সকেট আছে, এবার সেই দুটো সকেটে তুমি তোমার ব্যাটারি চার্জারটাকে গুজলে দিয়ে তোমার মোবাইলটাকে সাপোজ ধরো চার্জ দিচ্ছে। এবার আমার প্রশ্ন হচ্ছে, তুমি যখন এই চার্জারটা বুঝলে সঙ্গে সঙ্গে এর মধ্যে দিয়ে চার্জের কারেন্ট ফ্লো হতে শুরু করলে এরকম ভাবে। আমার বক্তব্য হচ্ছে যে যখন তুমি এই ঘটনাটা ঘটাচ্ছ, ঠিক সেই সময় নিশ্চয়ই এখান থেকে একটা ইলেকট্রন এদিক দিয়ে ভেতর দিয়ে সার্কিটরি হয়ে আবার এদিকে ফেরত আসছে। তো এটা কি সত্যিকারে ঘটে না ঘটে না, বা কারেন্টটা কি সত্যিকারে এদিক থেকে, কারেন্টটা তো আমরা জানি এদিক থেকে এদিকে যায়, এটা নিয়ে কোনো ডাউট স্যার নেই। ঘটে, মানে আমরা যেটা দেখতে পাই না সেটা। আমরা যা দেখতে পাই না। আর কারোর কোনো উত্তর আছে? নাসিম, তুমি কি বলছো এই সম্বন্ধে? কারণ নাসিমের ইলেকট্রন যদি ফ্লো না করলে তো কারেন্ট ফ্লো করবে না। ইলেকট্রন ফ্লো না করলে তো কারেন্ট ফ্লো করবে না, তার মানে হিসাব মতো ইলেকট্রনটাকে এদিক থেকে এদিকে যাওয়া উচিত, হুম। ঠিক আছে? দেখো বাকিরা
নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, তুমি লেকচারটা দেখে নেবে, রেকর্ডিং লেকচারটা দেখে নেবে, অসুবিধা নেই, রেকর্ডিং হচ্ছে। তো ওই জন্যই অ্যাকচুয়ালি রেকর্ডিংটা করা, কারণ সবার হয়তো টাওয়ারের প্রবলেম থাকে, টাওয়ারের ইস্যু থাকে, তো এই জন্য সকেটের রেকর্ডিংটা ব্যাপারটা করা। কি বললেন আরেকবার? আমি বললাম যে ধরো এখানে তোমার একটা সকেট, হ্যাঁ ধরো এখানে একটা তোমার সকেট আছে, ঠিক আছে। এবার এই সকেটের মধ্যে তুমি যখন চার্জারটা লাগিয়ে তোমার মোবাইলটাকে চার্জ দেওয়া শুরু করেছো, সেই কন্ডিশনে সকেট থেকে কারেন্টটা ব্যাটারি হয়ে তোমার ওইদিকে ফেরত যাচ্ছে সকেটের মধ্যে দিয়ে। হ্যালো, তার মানে ঠিক সেই হ্যাঁ, হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? বাড়িতে দরজা শুনতেই পাচ্ছি না। জানলা থাকলে হ্যাঁ জানলাটা খোলা রাখো, জানলা খোলা রাখো, তাহলে শুনতে পাবে, বাকিরা সবাই শুনতে পাচ্ছে। নেটওয়ার্কের ইস্যু হচ্ছে, নেটওয়ার্কের ইস্যু হচ্ছে, তুমি সাইলেন্ট করে রাখো, অসুবিধা নেই। তুমি সাইলেন্ট করে রাখো, অসুবিধা নেই, নেটওয়ার্কের ইস্যু হচ্ছে, তুমি লেকচারটা রেকর্ডিংটা দেখে নেবে, অসুবিধা হবে না। তো আমার কোশ্চেনটার উত্তরটা হচ্ছে এইরকম। অরণ্য, যে অরণ্য আগে ক্লাসটা করেছে, তো অরণ্য হয়তো জানে। তো অরণ্য বলো, মনে আছে কি হবে ঘটনা? হ্যাঁ স্যার, ওই তো পাশের ইলেকট্রনকে প্রেসার দেবে, তাহলে পাশের ইলেকট্রন গুলো আস্তে আস্তে প্রেসার সৃষ্টি করে করে আস্তে আস্তে করে যাবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ব্যাপারটা হচ্ছে এইরকম, যে ধরো ইলেকট্রনটা কিন্তু সঙ্গে সঙ্গে এদিক থেকে এইদিকে একদম চলে যায় না, ঠিক আছে। যায় না, তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে এখানে তো অজস্র সংখ্যক ইলেকট্রন আছে। তো সেই অজস্র সংখ্যক ইলেকট্রন গুলো অ্যাকচুয়ালি কি করে, তুমি যখন কারেন্টের ফ্লোটা করাও, আমি পরের দিন দেখবে একটা অঙ্ক করাবো, সেখানে তুমি দেখতে পাবে যে এই 1 কিলোমিটার একটা যদি একটা ওয়্যার থাকে, তো এই প্রান্ত থেকে এই প্রান্তে যে ইলেকট্রনটার মধ্যে প্রথমে তুমি কারেন্ট ফ্লো করিয়েছিলে, সেই পার্টিকুলার ইলেকট্রনটার এইখানে আসতে সময় লাগে হচ্ছে 437 বছর, 437 ইয়ার্স। আমি তোমাকে ক্যালকুলেশন করে দেখিয়ে দেবো, 437 ইয়ার্স টাইম লাগে। তার মানে হচ্ছে এখান থেকে আমরা এটা বুঝতে পারলাম যে যখনই আমি এখানে কোনো পোটেনশিয়াল অ্যাপ্লাই করি, পোটেনশিয়াল অ্যাপ্লাই করার সাথে সাথে ইলেকট্রন ইটসেলফ ডাজ নট মুভ, ঠিক আছে। অনেকের ভুল কনসেপ্ট থাকে যে ইলেকট্রনটাই মুভ করে চলে যায়, যে না, ইলেকট্রনটা মুভ করে না, ইলেকট্রনটা মুভ করে না, এই স্টেটমেন্টটাও ভুল। মানে তার কারণটা কি? তার কারণটা হচ্ছে যে ইলেকট্রনটা খুব আস্তে মুভ করে, মানে এতটাই স্লো মুভ করে, তার যে মুভমেন্টটা এতটাই, ইলেকট্রনের যে সেলফ ভেলোসিটি সেটা এতটাই কম হয় যে তার 1 কিলোমিটার রাস্তা কভার করতে 437 বছর সময় লাগছে, ঠিক আছে। তো এই স্টেটমেন্টটার উত্তরটা এইভাবে দেওয়া হয়, যখন ধরো তুমি একটা ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যাপ্লাই করলে, পোটেনশিয়ালকে আমরা সবসময় একটা স্ট্রেসের সঙ্গে তুলনা করি। স্ট্রেস মানে হচ্ছে চাপ। এবার সেই যে চাপটা, সেই যে প্রেসারটা, আমরা কিছুক্ষণ আগে একটা কনসেপ্ট পড়ছিলাম, এখানে ইলেকট্রন ক্লাউডের কনসেপ্ট পড়ছিলাম, এখানে ইলেকট্রনকে ক্লাউড হিসেবে আমি দেখাচ্ছিলাম, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি কিরকম হয়, ধরো এই ইলেকট্রনের মধ্যে যখন এসে ওই পোটেনশিয়ালটা অ্যাপ্লাইড হলো বা সেই প্রেসারটা অ্যাপ্লাইড হলো, ও কি করলো, তার পাশের ইলেকট্রনটাকে সেই প্রেসারটা ট্রান্সফার করে দিল। মানে একটা ধাক্কার জন্য বা একটা ছোট্ট ধাক্কা লাগলো, বা প্রেসারটা, এক কথায় বলতে গেলে একটা ইলেকট্রন থেকে আরেকটা ইলেকট্রনে জাস্ট ট্রান্সফার হলো। ইলেকট্রনটা তার ইনিশিয়াল পজিশনের সাপেক্ষে সে হয়তো মুভমেন্ট করলো ন্যানোমিটারে অথবা মাইক্রোমিটারে বা এরকম, বাট ইলেকট্রিক যে এনার্জিটা, সেই এনার্জিটা কিন্তু তৎক্ষণাৎ সেই সময়ের মধ্যেই এদিক থেকে উল্টো দিকে কিন্তু ট্রান্সফার হয়ে চলে গেল। এনার্জি ট্রান্সফার সঙ্গে সঙ্গে হলো, কিন্তু ইলেকট্রনের যে সেলফ ভেলোসিটি সেটা কিন্তু খুব কম হলো, খুব মাইক্রোমিটার অথবা মিলিমিটার রেঞ্জে হলো। মেন যে ব্যাপার সেটা হচ্ছে, তুমি একটা বড় পাইপ ভাবো, ঠিক আছে। সাপোজ ধরো তোমার বাড়িতে একটা জলের ট্যাঙ্ক আছে, তোমার জলের ট্যাঙ্কটা উপরে আছে। এবার জলের ট্যাঙ্কে তুমি যখন নিচ থেকে পাইপটা, কলটা খোলো, সঙ্গে সঙ্গে কি হয়, উপর থেকে প্রেসারে জলটা নেমে আসতে শুরু করে। কিন্তু এবার ধরো একদম উপরের পয়েন্টে ধরো যেখানে তোমার কল থেকে জলটা নামবার কথা আছে, সেইখানে থাকা ইলেকট্রনটা কিন্তু জাস্ট তার যে এনার্জিটাকে, ওই যে ইলেকট্রিক স্ট্রেস বা ইলেকট্রিক্যাল এনার্জি, সেটাকে জাস্ট ট্রান্সফার করে দিল। সে নিজে মুভমেন্ট করলো, সে সরলো, একটুখানি সরলো। তার সাপেক্ষে কারেন্ট যে ভেলোসিটিতে এগোলো, বা ইলেকট্রিক্যাল এনার্জিটা যে ভেলোসিটিতে মুভ করলো, দ্যাট ইজ ফার মোর গ্রেটার, ঠিক আছে, দ্যাট ইজ ফার মোর গ্রেটার। বুঝতে পারলে কি বললাম? দেখো, আমরা এতক্ষণ ধরে যে অ্যাটমের কথা বলছিলাম, অ্যাটমের চারিদিকে যে ইলেকট্রন ক্লাউডের কথা বলছিলাম, অ্যাকচুয়ালি ক্লাউডের সেই স্ট্রেসটা একটা ইলেকট্রন তার পাশের ইলেকট্রনকে ট্রান্সফার করে দেয়, একটা চাপ তার পাশে চাপকে ট্রান্সফার, একটা ইলেকট্রন তার পাশে ইলেকট্রনকে ট্রান্সফার করে দেয়। মানে ভাবতে পারো এরকম ভাবে কোনো জিনিস গ্লাইড করে চলে যাচ্ছে, স্লাইড করে চলে যাচ্ছে, অথবা ধাক্কা দিয়ে একটা জায়গা থেকে অন্য জায়গায় এনার্জিটা ট্রান্সফার হচ্ছে। এটাই হচ্ছে মেন কনসেপ্ট বিহাইন্ড ফ্লো অফ ইলেকট্রন এন্ড ফ্লো অফ কারেন্ট। দেখো এই জায়গাটা বুঝতে পারলে কিনা বলো, যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারো।
সেই কোশ্চেনটা যতই ছোট হোক যতই ক্ষুদ্র হোক তোমরা জিজ্ঞেস করতে পারো। দেখো কারো কোনো কোশ্চেন? হ্যালো, নেই? আচ্ছা ঠিক আছে। দেখো তো আমরা এতক্ষণ পর্যন্ত যা পড়াশোনা করলাম সেখানে চার্জ আর কারেন্ট নিয়ে পড়লাম। তো চার্জ আর কারেন্টের পরে আমরা চলে আসবো আমাদের নেক্সট যে টপিক, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল। কে বলতে পারবে ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল কাকে বলে? সন্দীপ, চেষ্টা করো, বলার চেষ্টা করো। হোয়াট ইজ পোটেনশিয়াল? ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল কাকে বলে? ওই তো ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল মানে তো ভোল্টেজ, যেটা মানে ডিফারেন্স। না, ভোল্টেজ আর পোটেনশিয়ালের মধ্যে ফারাকটা কি? হোয়াট ইজ ভোল্টেজ, হোয়াট ইজ পোটেনশিয়াল? ঠিক আছে, ভোল্টেজ বলতে যেটাকে আমরা বোঝাই সেটা হচ্ছে অ্যাকচুয়ালি পোটেনশিয়াল ডিফারেন্স কে বলি, ঠিক আছে। আর ইলেকট্রিক পোটেনশিয়াল কিন্তু আলাদা জিনিস। ভোল্টেজ ইজ অ্যাকচুয়ালি নট পোটেনশিয়াল, ঠিক আছে। ইলেকট্রিক পোটেনশিয়াল, বলো। ইলেকট্রিক পোটেনশিয়াল তো একটা এনার্জি যেটা ফ্রি ইলেকট্রনকে মুভ করে। যে ইলেকট্রনকে মুভ করে। আর অন্য কিছু ভাবে বলার চেষ্টা করো দেখি। অন্য কিছু ভাবে বলতে স্যার? অন্য কোনো ভাবে যদি বলতে চাও, অন্য কোনো যদি এক্সপ্রেশন থাকে তোমার কাছে মনে থাকে। আপাতত মনে পড়ছে না। কুলম্বের সূত্র পড়েছিলে? হ্যাঁ, কুলম্বের সূত্র কি বলছে? কুলম্বের সূত্র বলছে না যে দুটো চার্জ এর মধ্যে যদি আকর্ষণ বল এফ হয়ে থাকে, সেটাকে আমরা লিখতে পারি Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কয়ার। যেখানে Q1 টা হচ্ছে একটা চার্জ 1, আর Q2 টা হচ্ছে চার্জ 2। এবার তাদের মাঝখানে দূরত্ব কত আছে? আর আছে। তাহলে Q1 F is proportional to Q1 Q2 by R square, ঠিক আছে। তো এটাকে আমরা প্রপোর্শনালিটি সাইনটা তুলে দিয়ে কি লিখতে পারি? 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 by R square, ঠিক আছে। এইবার দেখো তুমি এই Q2 চার্জটাকে ইনফিনিটিতে পাঠিয়ে দাও, তারপর ধরো ইনফিনিটিতে আছে। এবার Q2 চার্জের ম্যাগনিটিউডটাকে ধরে নেওয়া হচ্ছে 1 কুলম্ব। এবার তুমি বলো দেখি ডেফিনিশনটা মনে পড়ছে কিনা। 1 কুলম্ব চার্জকে যদি ইনফিনিটি থেকে একটা কোনো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে নিয়ে আসতে হয়, কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসতে হয়, তাহলে সেই চার্জটা যে ফোর্স এক্সপেরিয়েন্স করে, দ্যাট ফোর্স ইজ নাথিং বাট ইলেকট্রিক পোটেনশিয়াল। কি বললাম? যদি 1 কুলম্ব একটা চার্জকে ইনফিনিটি থেকে একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে নিয়ে আসতে হয়, তাহলে সেই চার্জটা যে ফোর্স এক্সপেরিয়েন্স করে, দ্যাট ফোর্স ইজ নাথিং বাট ইলেকট্রিক পোটেনশিয়াল। এবার এটাকে কিভাবে বুঝবো? এটাকে এইভাবে বুঝবো। দেখো ধরো একটা খুব বড় একজন, ধরো সবার আগে বলছি, আমি আমাকে দিয়ে শুরু করছি। ধরো আমি আমার নাম হচ্ছে দেবাশিস, ঠিক আছে। তো আমাকে কতজন চেনে? মোটামুটি 700-800 জন চেনে, তাই তো। এবার ধরো আমাদের পাড়ার যে ধরো নেতা, ঠিক আছে, কোন একজন পলিটিশিয়ান, তাকে কতজন চেনে? মোটামুটি 5000 থেকে 10,000 জন চেনে, তাই তো। হতে পারে তো? কি বলছি, ঠিক বলছি কি বলছি না বলো? হ্যাঁ স্যার। এবার ধরো এবার আমাদের চিফ মিনিস্টারকে কতজন চেনে? প্রায় আমাদের ভারতবর্ষ, আমাদের কলকাতা, আমাদের 10 কোটি জনসংখ্যা, পশ্চিমবঙ্গে 10 কোটি জনসংখ্যা তো চেনেই, তারপরে আরো বেশি লোকজন চেনে, ঠিক আছে। এবার সিএম আমাদের যত না চেনে, তার থেকে বেশি আমাদের পিএম কে আরো বেশি চেনে, ঠিক আছে। পিএম কে আরো বেশি লোকজন চেনে। তো এইভাবে আমি যদি বলতে থাকি, এই যে নাম্বার অফ পিপল যারা আমাকে চেনে বা যারা এই সিএম কে চেনে, পলিটিশিয়ান কে চেনে, এই যে পরিচিতি, ঠিক আছে, এই পরিচিতির ব্যাপারটা ইজ নাথিং বাট দ্য ফিল্ড অফ দ্যাট পার্সন। মানে ধরো আমি যদি একটা চার্জ হই, আমার ফিল্ড হচ্ছে এই 700-800 লোক, মানে আমি যেখানে বসে আছি তার থেকে 700-800 লোক পর্যন্ত আমাকে চেনে, ঠিক আছে। ঠিক সেইভাবে একটা চার্জ যদি হয়, চার্জ থেকে তুমি যত দূরে যেতে থাকবে, তত চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কমতে থাকবে, মানে তার যে প্রভাবটা, তার যে এফেক্টটা, সেটা কিন্তু রিডিউস করতে থাকবে, কমতে থাকবে। যত তুমি চার্জের কাছে যাবে, চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডটা তত বেশি স্ট্রঙ্গার হবে এবং তত বেশি স্ট্রেংথ হবে। তার মানে এরকম ব্যাপার, ধরো আমার ভাই বোনেরা আমাকে যতটা না ভালোবাসে, আমার বাবা মা তার থেকে আমাকে বেশি ভালোবাসে।
মানে যত আমি ক্লোজ সার্কেলের দিকে যাব তত কি হবে, তত ফোর্স অফ অ্যাট্রাকশন বা তত কি বলবো ইলেকট্রিক পোটেনশিয়াল সেটা অনেক বেশি পরিমাণে হবে, বা ইলেকট্রিক ফিল্ডের যে স্ট্রেংথটা সেটা অনেক বেশি পরিমাণে হবে। মানে একটা বাচ্চা ছেলের বাবা মা তার কাছে সব থেকে কাছের হয়, তারপরে তার বন্ধু বান্ধব হয়, তারপর তার মাসিমা পিসিমা কাকিমা এই সমস্ত গুলো থাকে। তো এটা অ্যাকচুয়ালি কি বোঝায়, এটা অ্যাকচুয়ালি বোঝায় মানুষের থেকে যত দূরত্ব তুমি বাড়াতে থাকবে তত তার ফিল্ডটা আস্তে 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 রিডিউস করতে থাকবে। ঠিক আছে, ঠিক সেইভাবে একটা চার্জকে তুমি যদি ভাবো, চার্জ থেকে যত দূরত্ব বাড়বে চার্জের জন্য কোনো একটা পয়েন্টে যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে সেই ইলেকট্রিক ফিল্ডটা তত কিন্তু কমতে থাকবে। এইভাবে তুমি ধরো কোনো একটা 1 কুলম চার্জকে একটা ইনফাইনাইট যে কোনো ডিস্টেন্স থেকে যদি এই ইলেকট্রিক চার্জের মাঝখানে কোনো একটা পয়েন্ট এসে তাকে বসাতে চাও, তাহলে বসাতে গেলে কি করতে হবে, এখানে তো একটা ইলেকট্রিক ফিল্ড ছিল, সেই ইলেকট্রিক ফিল্ডের এগেনস্টে গিয়ে তোমাকে তাকে বসাতে হচ্ছে, তাই তো? একটা তড়িৎ ক্ষেত্রের এগেনস্টে গিয়ে তোমাকে তাকে বসাতে হচ্ছে। তো এই বসানোর জন্য এই চার্জের উপর যে ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে বা যে বাধাটা পড়ছে, দ্যাট ইজ নাথিং বাট আওয়ার ইলেকট্রিক পোটেনশিয়াল। ঠিক আছে, দেখো ইলেকট্রিক পোটেনশিয়াল কি জিনিস বুঝতে পারলে কি পারলে না বলো। দ্য টার্ম পোটেনশিয়াল মানে হচ্ছে ওই ছেলেটার মধ্যে অনেক পোটেনশিয়াল আছে। হোয়াট ইজ দ্য মিনিং অফ পোটেনশিয়াল, মানে তার মধ্যে এতটা অ্যাচিভমেন্ট করার তার কাছে একটা প্রবাবিলিটি আছে, তার কাছে এতটা অ্যাচিভমেন্ট করার ক্ষমতা আছে। ঠিক আছে, ফিল্ড ব্যাপারটা কি, ফিল্ড ব্যাপারটা এখান থেকে তোমরা আশা করি বুঝতে পারলে। ফিল্ড মানে হচ্ছে কার কতটা চরণ ক্ষেত্র, কার কতটা বিচরণ ক্ষেত্র। মানে এই চার্জ থেকে এই চার্জের ভ্যালু যদি বেশি হয়ে যায়, কয়েক কুলম হয়, ধরো 1 কুলম চার্জের যা ফিল্ড হবে 1 মাইক্রো কুলম চার্জের নিশ্চয়ই তার থেকে কম ফিল্ড হবে। ঠিক কি ঠিক নয়? বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? দেখো যত চার্জ থেকে আমরা দূরত্ব বাড়াতে থাকবো তত তার ফিল্ড ইন্টেন্সিটি রিডিউস করতে থাকবে। দেখো এই পয়েন্টটা ক্লিয়ার হলো কিনা বলবে, ইলেকট্রিক পোটেনশিয়ালটার ডেফিনিশনটা ক্লিয়ার হলো কিনা বলবে। হ্যালো, দেখো সবাইকে জিজ্ঞেস করছি, আজকে আমি বেসিক্স অফ ইলেকট্রিসিটি নিয়ে পড়াচ্ছি। ঠিক আছে, তোমরা তোমাদের ব্যাকগ্রাউন্ড যেরকমই ছিল সেটা সেরকমই থাক, আমি যেটা পড়াচ্ছি সেটা ঠিক পড়াচ্ছি সেটা ভেবে নিয়েই তোমরা শুনতে থাকো। ঠিক আছে, যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো জিজ্ঞাসা থাকে তোমরা কিন্তু এখানে জিজ্ঞেস করতে পারো। দেখো এখানে আর কোনো প্রশ্ন আছে তোমাদের? স্যার বলছি 1 কুলম যে চার্জটা আছে, শুনতে পাচ্ছেন? ওই শুনতে পাচ্ছি। চার্জটাকে এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আনতে যে পরিমাণ এনার্জি পাচ্ছি সেই এনার্জিটাই তো ইলেকট্রিক পোটেনশিয়াল। না, আনার জন্য ওই যে ফোর্স মানে অপোজিশনে যে ফোর্সটা এই চার্জটা এক্সপেরিয়েন্স করে সেটাকেই আমরা বলি ইলেকট্রিক পোটেনশিয়াল। ইলেকট্রিক পোটেনশিয়াল ইজ নাথিং বাট এ ফোর্স which is applied on this 1 coulomb charge when it is moved in a particular electric field. ঠিক আছে, মানে একটা ইলেকট্রিক পোটেনশিয়ালকে আমরা কার সঙ্গে তুলনা করি, ইট ইজ কম্পেয়ার্ড টু এ ফোর্স। ঠিক আছে, কার সাথে বলো? ফোর্সের সাথে। ঠিক আছে, ফোর্সের সাথে, যেটা ওই 1 কুলম চার্জটাকে ওই ফিল্ডের মধ্যে আনতে গেলে অ্যাপ্লাই করতে হতে হবে, মানে যে ওভারকাম করতে হতে পারে। ঠিক আছে, সেটা তো এইটাকে আমরা কি রকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারি, তো পোটেনশিয়ালকে আমরা যদি এরকম ভাবে ভি দিয়ে লিখি তো সেটাকে আমরা লিখতে পারি ইলেকট্রিক্যাল এনার্জি ডিভাইডেড বাই চার্জ। এইভাবে আমরা লিখতে পারি, দ্যাট ইজ ইলেকট্রিক্যাল এনার্জি ডিভাইডেড বাই চার্জ মানে কত, ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ। ঠিক আছে, আমরা এইভাবে এটাকে কিন্তু লিখতে পারি। ঠিক আছে, এটা একটা আলাদা ফর্ম অফ রিপ্রেজেন্টেশন, সেটা হচ্ছে এটা। এবার দেখো, এবার তোমরা যেটা পড়েছো সেটা তো তোমরা সবাই জানো, পোটেনশিয়াল ডিফারেন্স অর ভোল্টেজ ডিফারেন্স, যাই বলো, ভোল্টেজ ডিফারেন্স। পোটেনশিয়াল ডিফারেন্স মানে কি? পোটেনশিয়াল ডিফারেন্স মানে হচ্ছে সাপোজ ধরো একটা পয়েন্ট এ আছে, একটা পয়েন্ট বি আছে, তো দুটো পয়েন্টে যদি দুটো সেপারেট পোটেনশিয়াল ভিএ এবং ভিবি থাকে, দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য টু পয়েন্টস ভিএ এন্ড বি, সেটাকে যদি আমি ভিএবি লিখি, ভিএবি ইজ নাথিং বাট ভিএ মাইনাস ভিবি, এইভাবেও লিখতে পারি। আবার বলো ঠিক লিখেছি কি ভুল লিখেছি, এটা হচ্ছে আমার প্রশ্ন, বলো দেখি ঠিক লিখেছি না ভুল লিখেছি। হ্যাঁ, ভিবি মাইনাস ভিএ, এক্স্যাক্টলি, ভিবি মাইনাস ভিএ হয়। ঠিক আছে, এটা ভিবি মাইনাস ভিএ হয়, নট ভিএ মাইনাস ভিবি, ভিবি মাইনাস ভিএ হয়। ঠিক আছে, ইনিশিয়াল মাইনাস ফাইনাল, সরি ফাইনাল মাইনাস ইনিশিয়াল, উল্টো বলছি, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ফাইনাল পয়েন্ট মাইনাস ইনিশিয়াল পয়েন্ট। ঠিক আছে,
তো এইটাকে আমরা এইভাবে লিখতে পারি আর কি, ঠিক আছে। তো এইটা হয়ে গেল ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল। এবং ইলেকট্রিক্যাল পোটেনশিয়ালের ইউনিটটা কি, এখান থেকে দেখো, এখান থেকে এনার্জির ইউনিট আর ওয়ার্কের ইউনিট সেম হয়, ঠিক আছে। এনার্জির ইউনিট আর ওয়ার্কের ইউনিট সেম হয়, তাহলে জুল দিয়ে আমরা ওয়ার্ককে রিপ্রেজেন্ট করি, আর কিউটাকে আমরা কুলম দিয়ে রিপ্রেজেন্ট করি, সিওইউ এলওএমবি। আর একটা ইউনিট কি আছে, ভোল্ট, তাই না? ভোল্ট আমরা দেখাই না, ভোল্ট বলি না? তো জুল পার কুলম or voltage both are the same units, ঠিক আছে। জুল পার কুলম or voltage both are the same units। দেখো এটা তোমরা বুঝতে পারলে কিনা বলো, আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। সন্দীপ বোঝা যাচ্ছে তো? দেখো দেখো ইএমএফ and potential difference, আমাকে বলতে পারবে যে ইএমএফ আর পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে ফারাকটা কি? ইলেকট্রোমোটিভ ফোর্স আর পোটেনশিয়াল ডিফারেন্স এর মধ্যে ডিফারেন্সটা কি কেউ বলতে পারবে? হ্যাঁ, সেলের মধ্যে ইএমএফ থাকে। বল, হ্যাঁ বলো। এটা তো ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে হয়। না না না, ইএমএফটা না, ইএমএফটা ম্যাগনেটিক সার্কিট। আচ্ছা, তো ইলেকট্রোম্যাগনেটিক দেখো ফোর্স। তোমাদের একটু বলে দিই, দেখো তোমরা একটু ভুল করছো, তোমাদের একটু বলে দিই। দেখবে যে কোনো ডিসি সার্কিটে বেসিক্যালি যেখানে কেমিক্যাল রিঅ্যাকশনস থাকে, কেমিক্যাল রিঅ্যাকশনস এর থ্রু দিয়ে আমরা ভোল্টেজ তৈরি করি, ঠিক আছে। রিঅ্যাকশনস এর থ্রু দিয়ে আমরা ভোল্টেজ ডিফারেন্স বা ভোল্টেজ তৈরি করি। তো সেই ধরনের ভোল্টেজকে আমরা বলি হচ্ছে ইএমএফ, ঠিক আছে। এইটা একটুখানি খটোমটো, একটু কনসেপ্টটা ভালোভাবে ক্লিয়ার করে নেবে যে ইএমএফটা হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্সটা আমরা কোথায় ইউজ করি টার্মটা, যেখানে ডিসি সার্কিট থাকে, যেখানে কেমিক্যাল রিঅ্যাকশনস টেক পার্ট করে, সেইখানে যে ভোল্টেজটা ডেভেলপ হয় সেটাকে আমরা ইএমএফ বলে থাকি। আর পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে এনি আদার সার্কিট, ঠিক আছে। তোমার এসি সার্কিট, যে কোনো এসি সার্কিট হতে পারে, ঠিক আছে, যে কোনো এসি সার্কিট হতে পারে, যে কোনো ডিসি সার্কিট হতে পারে, ঠিক আছে। যে কোনো ডিসি সার্কিটও আমরা কিন্তু সেক্ষেত্রে পোটেনশিয়াল ডিফারেন্সের এসি হিসাবেও এটাকে বলতে পারি। দেখো বুঝতে পারলে কি পারলে না বলো? এই অবধি আমাদের কিন্তু জাস্ট একটা বেসিক আইডিয়া আমরা দিলাম, যেখানে তোমরা মোটামুটি আইডিয়া পেলে অ্যাবাউট হোয়াট ইজ পোটেনশিয়াল ডিফারেন্স এন্ড হোয়াট ইজ ইএমএফ, ঠিক আছে। এখানে এই এতটা পার্ট পড়ানোর পরে এখানে আমি একটা ছোট্ট জিনিস তোমাদের সাথে অ্যাড করব, ঠিক আছে। একটা ছোট্ট জিনিস তোমাদের সাথে অ্যাড করবো, যেটা আগের বার পড়াইনি, ভুলে গেছিলাম। তো সেটা হচ্ছে আমরা কারেন্টকে কি দিয়ে লিখলাম বলতো? I ইকুয়ালস টু কিউ বাই টি দিয়ে লিখলাম তো, চার্জ পার ইউনিট টাইম। আচ্ছা, এই চার্জ পার ইউনিট টাইম, চার্জকে আমরা অনেক সময় কি দিয়ে লিখলাম? এন ইন্টু ই দিয়ে লিখলাম, তাই তো। এন মানে হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস, আর ই হচ্ছে গিয়ে চার্জ অফ ইলেকট্রনস, ঠিক আছে। দেখো এইটা বুঝতে পারলে কিনা বলো? এইটা তো তোমরা আশা করি এতক্ষণ বুঝতে পেরেছো, এটা নিয়ে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো এই যে রিপ্রেজেন্টেশনটা ছাড়াও আরো একটা রিপ্রেজেন্টেশন হয়। সেই রিপ্রেজেন্টেশনটা কি? সাপোজ ধরো এরকম একটা কন্ডাক্টর আছে, এই কন্ডাক্টরের মধ্যে যখনই তুমি একটা পোটেনশিয়াল অ্যাপ্লাই করেছো, সাপোজ ধরো এইদিকে একটা পোটেনশিয়াল অ্যাপ্লাই করেছো, কারেন্টের ফ্লো এদিক থেকে এদিকে হচ্ছে, যার জন্য ইলেকট্রনটা এদিক থেকে এদিকে মুভ করছে। তো ইলেকট্রন যখন একদিক থেকে আরেক দিকে মুভমেন্ট হয়, তো ইলেকট্রনের এই যে এক ডাইরেকশন থেকে আরেকটা ডাইরেকশনে এই যে মুভমেন্ট, এই মুভমেন্টের ফলে আরো একটা ঘটনা ঘটে, ঠিক আছে। এই মুভমেন্টের একটা ভেলোসিটি থাকে, ভিডি, যেটাকে আমরা বলি হচ্ছে ড্রিফট ভেলোসিটি। আচ্ছা, ড্রিফট মানে কি? টেনে আনা নাকি? ড্রিফট মানে দেখ, সেই গাড়িগুলো চাকাগুলোকে হুইলি করে না এরকম ভাবে, করে তো, করে না এরকম ভাবে হুইলি করে না? তো সেই সময় গাড়িটা কি করে? ড্রিফট করা মানে কি? আস্তে আস্তে মুভ করা, আস্তে আস্তে এগোনো, ঠিক আছে। তো ড্রিফট ভেলোসিটি মানে হচ্ছে ইলেকট্রনের ড্রিফট ভেলোসিটি হয়, মানে ইলেকট্রনের যে অ্যাকচুয়াল মোশনটা, এখন তোরা বুঝতে পারছিস, দেখ ইলেকট্রনের যে অ্যাকচুয়াল মোশনটা সেটা তো খুব কম হয়, মানে ইলেকট্রনটা জাস্ট ড্রিফট করে, মানে খানিকটা তার অরিজিনাল পজিশন থেকে সরে যায়। তো ইলেকট্রনের অরিজিনাল পজিশন থেকে সরে যাওয়াকে আমরা যদি ড্রিফট ভেলোসিটি ভিডি দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি, আর এর ক্রস সেকশনাল এরিয়া যদি হয়ে থাকে আমার কাছে এ, ঠিক আছে, এ যদি ক্রস সেকশনাল এরিয়া হয়ে থাকে, তো সেক্ষেত্রে কারেন্ট থ্রু দ্য কন্ডাক্টরকে এরকম লিখতে পারি এন ই এ ভি ডি, ঠিক আছে। মানে নাম্বার অফ, এখানে এনই যেটা, সেটা চার্জকে ইন্ডিকেট করে,
এটা হচ্ছে এরিয়া আর ভিডিটা হচ্ছে ভেলোসিটি। এটা হচ্ছে এরিয়া আর ভিডিটা হচ্ছে ভেলোসিটি। সো এ ইকুয়ালস টু এন ই এ ভিডি, এই রিপ্রেজেন্টেশনটা, ঠিক আছে, এই রিপ্রেজেন্টেশনটাও কারেন্টের একটা ফর্ম অফ রিপ্রেজেন্টেশন। যেখান থেকে আমরা একটা শর্তে আসতে পারি, সেটা হচ্ছে যে কোনো একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি কারেন্টের ফ্লো বেড়ে যায়, তাহলে তার ড্রিফট ভেলোসিটিও কি হবে, ইনক্রিজ করবে। তার মানে কারেন্ট আর ড্রিফট ভেলোসিটি বোথ আর প্রপোর্শনাল। ড্রিফটিং মানে কি? ড্রিফটিং মানে হচ্ছে স্বল্প ভেলোসিটিতে মুভ করা, ড্রিফট করা, ঠিক আছে, স্বল্প ভেলোসিটিতে মুভমেন্ট, অল্প ভেলোসিটিতে মুভমেন্ট। তো এটাকে আরো একটা রিপ্রেজেন্টেশন হচ্ছে এইটা এন ই এ ভিডি। তো এই টার্মটা কিন্তু তোমরা খেয়াল রাখবে, ঠিক আছে। কারেন্টের আরো একটা রিপ্রেজেন্টেশন হচ্ছে এন ই এ ভিডি। দেখো এই অবধি কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন আছে কিন্তু জিজ্ঞেস করো। এবং তোমরা তো সব ভ্যারিড ব্যাকগ্রাউন্ডের, ঠিক আছে, তোমাদের এগুলো এগুলো কি হয়েছিল প্রথমে আগে, এই ডিটেল ডিসকাশন এগুলো কি আগে হয়েছে এরকম ভাবে? কারণ যদি কোনো বক্তব্য থাকে বলতে পারো। হ্যাঁ স্যার, হয়নি। হয়নি তো? তো এইগুলো একটু ইন ডিটেলস এইভাবে পড়তে থাকো, ঠিক আছে, ইন ডিটেলস এইগুলোকে এইভাবে জানতে থাকো। তাহলে কি হবে, তাহলে তোমাদের আইডিয়াটা কিন্তু অনেক এই বিষয়ে ক্লিয়ার হবে। তো এতটা যখন আমরা চলে এসেছি, আমরা কি কি জিনিস, তাহলে আমি যদি একটু হালকা করে রিক্যাপিচুলেট করি, তাহলে কি কি আমরা পড়লাম। সবার আগে আমরা চার্জ পড়লাম, চার্জ থেকে আমরা কারেন্টকে বুঝলাম, কারেন্টের পর আমরা কাকে বুঝলাম, কারেন্টের পর আমরা বুঝলাম ভোল্টেজকে বা পোটেনশিয়ালকে, পোটেনশিয়াল আচ্ছা ঠিক আছে, ভোল্টেজকে বুঝলাম বা পোটেনশিয়ালকে বুঝলাম। এবার আমরা যে জিনিসটা সম্বন্ধে দেখব, সেটা হচ্ছে আমাদের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা, সেটা হচ্ছে ওহমস ল। ঠিক আছে, তোমরা সবাই ওহমস ল পড়েছো। এবার যে যার কারেন্টটা তো বাড়বে, মানে ইনক্রিজ করবে, ড্রিফট ভেলোসিটি ইনক্রিজ করবে, তাই তো? হ্যাঁ, ড্রিফট ভেলোসিটিটা তো ইনক্রিজ করবে, ঠিক আছে। কারেন্ট বাড়লে তো তাহলে ভোল্টেজও বাড়বে। এখানে আমি ভোল্টেজ নিয়ে আসিনি, কিন্তু এই এক্সপ্রেশনটার মধ্যে কোনো জায়গায় ভোল্টেজ নেই কিন্তু। হ্যাঁ, ভোল্টেজ নেই। হুম, ভোল্টেজের ভ্যালু চেঞ্জ করলে তোমার কারেন্টের ভ্যালুটা চেঞ্জ হবে। সেটা তোমার লোড ডিপেন্ডেন্ট, তুমি লোড ভ্যারিয়েবল লাগাও, ভোল্টেজ ফিক্স থাকলেও তুমি চেঞ্জ করতে পারবে কারেন্টটাকে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সেটা নিয়ে আরো ডিটেইলে বলবো এখানে। দেখো যেটা ওহমস ল, ঠিক আছে, বলো কে ওহমস ল সম্বন্ধে কতটা জানো, বলো হোয়াট ইজ ওহমস ল। তোমরা সবাই, হ্যাঁ, এটা কে বলছো? সন্দীপ ভেলো, সন্দীপ বলছো তো? হ্যাঁ বলো, আর কেউ আছে ওহমস ল সম্বন্ধে পাণ্ডিত্য দেখানোর জন্য? বলো ওহমস ল বলো। নাসিম বলো, কি জানো ওহমস ল সম্বন্ধে? ওহমস ল জিজ্ঞেস করেছি, নাসিম বলো। অরণ্য বলো, অরণ্য তো এক্সপার্ট হয়ে গেছে এখন। অরণ্য? যখন স্যার উষ্ণতা এবং অন্যান্য ফিজিক্যাল কন্ডিশন গুলো কনস্ট্যান্ট থাকে, তখন কোনো কন্ডাক্টরের মধ্যে যদি কারেন্টটা প্রবাহিত হয়, তার দুই প্রান্তের বিভব হবে সমানুপাতিক। হ্যাঁ, এটা তো বাংলায় বলি, তার রিপ্রেজেন্টেশনটা কি হবে বলেছিস? I proportional to VA minus VB। হ্যাঁ, ওই না, ওইটাই তো ভুল হয়ে গেল, ওইটাই তো ভুল হয়ে গেল। দেখো এইটা বলেছে, এটা আমাদের সন্দীপ বলেছে, এইটা ঠিক বলার পরও নাসিম বললো, ঠিক আছে। আর যেহেতু ও তো পড়েছে আগে, তো ওই জন্য ও আই প্রপোর্শনাল টু ভিএ মাইনাস ভিবি বললো। তাহলে এতগুলো তো নিশ্চয়ই ওহম বাবু বলে যাননি, উনি বলে গেছেন একটা। তো কোন স্টেটমেন্টটা ঠিক? দেখো, দিস ইজ অ্যান ইনকারেক্ট স্টেটমেন্ট, দিস ইজ অলসো অ্যান ইনকারেক্ট স্টেটমেন্ট, দিস ইজ এ কারেক্ট স্টেটমেন্ট। কিভাবে আমরা বলতে পারি ভালো করে বোঝো। ধরো তোমার কাছে একটা, সবসময় মনে রাখবে, দুটো প্যারামিটার হয়, একটা প্যারামিটারকে বলে ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার, আর একটা প্যারামিটারকে বলে ডিপেন্ডেন্ট প্যারামিটার, ঠিক আছে। এবার আমাকে বলো দেখি, তোমরা যখন এখন পড়াশোনা করছো, মানে তোমরা তোমার বাবা মায়ের কাছে ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট? মানে আমি যদি বলি তোমার বাবা মা রয়েছেন, ঠিক আছে, আর একদিকে, আর তোমরা রয়েছে একদিকে, বলতে পারবে এনাদের মধ্যে এই সিলেকশন 1 আর সিলেকশন 2 এর মধ্যে কারা ইন্ডিপেন্ডেন্ট আর কারা ডিপেন্ডেন্ট? হ্যাঁ, সিলেকশন 2 ডিপেন্ডেন্ট। হ্যাঁ, দেখো
ও তো জানে, যেহেতু ওই জন্য বলছে। দেখো তোমরা কোনোভাবে ইন্ডিপেন্ডেন্ট নও। কেন ইন্ডিপেন্ডেন্ট নও বলো তো? কালকে যদি বাবা মা পেছনে লাথি মেরে তাড়িয়ে দেয় না, তাহলে তুমি কে ডিপেন্ডেন্ট আর কে ইন্ডিপেন্ডেন্ট পুরো পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে, বাবা মার কিন্তু তোমার কাছ থেকে কিছু পাওয়ার নেই, কিন্তু তোমার বাবা মার কাছ থেকে অনেক কিছু পাওয়ার আছে। তার মানে তুমি হচ্ছে ডিপেন্ডেন্ট প্যারামিটার। ঠিক আছে? তুমি হলে কি ডিপেন্ডেন্ট প্যারামিটার, তোমরা কার উপর ডিপেন্ডেন্ট করে আছো? বাবা মায়ের উপর। বাবা মা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, তোমার উপর কোনো ডিপেন্ডেন্স নেই। ঠিক সেরকম ভাবে এটাও খেয়াল করে বুঝবে ভালো করে, ভোল্টেজ ইজ এন ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার। তোমার বাড়িতে যে সাপ্লাইটা আসছে, সেই সাপ্লাইটা কিন্তু 240 ভোল্ট এট অল টাইমস। সেটা কিন্তু তুমি কি জিনিস ইউজ করছো তার উপর ডিপেন্ড করছে। ঠিক আছে? ভোল্টেজ নিজে বলবে আমি তো একা রাজা, তুমি আমাকে কিছু বলতে পারো না। তো আমার কথা হচ্ছে যে আমার সকেটে 240 ভোল্ট আছে, 240 ভোল্ট আছে অ্যাভেলেবল। তার মানে হচ্ছে আমি ইন্ডিপেন্ডেন্ট, আমার কাছে কারোর উপর কোনো ডিপেন্ডেন্স নেই। কিন্তু তুমি সেই জায়গায় যদি কারেন্টকে বলো, কারেন্ট ইজ ডিপেন্ডেন্ট। কিভাবে কারেন্ট ডিপেন্ডেন্ট? দেখো, তুমি প্রথমে তোমার মোবাইলটা চার্জ করতে দিলে, সে একরকম কারেন্ট আনলো। তুমি তোমার বাড়িতে এসি চালালে, একরকম কারেন্ট আনলো। মিক্সি চালালে আরেক রকম কারেন্ট আনলো। সো এখান থেকে তোমরা যে এক্সপ্রেশনটা বুঝতে পারছো যে ভোল্টেজ ইজ ইন্ডিপেন্ডেন্ট বাট কারেন্ট ইজ ডিপেন্ডেন্ট আপন হোয়াট? লোড। কারেন্ট কার উপর ডিপেন্ড করে? লোডের উপর ডিপেন্ড করে। তার মানে এখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে আই ইজ প্রপোর্শনাল টু ভি। হোয়াট ইজ আই ইজ প্রপোর্শনাল টু ভি? মানে হচ্ছে, তোমরা যে ডেফিনিশনটা ও যখন বাংলায় বললো তখন ও কিন্তু ঠিক বলেছিল, আই ইজ প্রপোর্শনাল টু ভি when all other physical conditions remaining constant। মানে একটা ডিপেন্ডেন্ট সবসময় ইন্ডিপেন্ডেন্ট সাথে প্রপোর্শনাল হয়, মানে ভি ইজ নেভার প্রপোর্শনাল টু আই। ঠিক আছে? যে ইন্ডিপেন্ডেন্ট হয় সে সবসময় ডান দিকে থাকে প্রপোর্শনালিটি সাইনের। খুব ভালো করে এই টপিকটা বুঝবে। একটা প্রপোর্শনালিটি সাইনের ডান দিকে সবসময় একটা ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটারকে রাখতে হয়। ঠিক আছে? কারেন্ট ডিপেন্ড করছে কার উপর? ভোল্টেজের উপর। বা কারেন্ট ডিপেন্ড করছে কার উপর? লোডের উপর। ঠিক আছে? ভোল্টেজ কারোর উপর ডিপেন্ড করে না, ও নিজের মতোই আছে, ওকে তুমি কোনোভাবে চেঞ্জ করতে পারবে না। ভোল্টেজের ভ্যালুটা তখনই চেঞ্জ হবে, সাপোজ ধরো তুমি অনেকটা লোড লাগিয়ে দিলে, তো ইনিশিয়ালি অনেকটা ভোল্টেজ ড্রপ হয়ে গেল, বাট খানিকক্ষণের মধ্যে ও কিন্তু আবার কনস্ট্যান্ট হয়ে যায়। ঠিক আছে? তো এক্ষেত্রে আমরা যেটা বুঝতে পারি, ওহমস ল যেটা বলে সেটা হচ্ছে কারেন্ট আই ইজ প্রপোর্শনাল টু ভি। ঠিক আছে? তো এই প্রপোর্শনালিটি সাইনটা রিমুভ করার জন্য আমরা পরে এখানে একটা কনস্ট্যান্ট নিয়ে আসি, যেটাকে আমরা বলি প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, যেটাকে আমরা লিখি আর ইন্টু আই। দিস প্রপোর্শনালিটি কনস্ট্যান্টকে আমরা ডিফাইন করি কি হিসাবে? রেজিস্ট্যান্স হিসাবে ডিফাইন করি, তাই তো? প্রপোর্শনালিটি কনস্ট্যান্টকে কি হিসাবে ডিফাইন করি? রেজিস্ট্যান্স হিসাবে ডিফাইন করি। এবার রেজিস্ট্যান্সকে আরো আরেকটা ফর্মে আমরা দেখাতে পারি। ঠিক আছে? তো তাছাড়া সেটা হচ্ছে, আমরা তোমাদের বলেই দিই, সেটা হচ্ছে আর। আর কে আমরা কি লিখতে পারি? রো এল বাই এ, তাই তো? রোটা হচ্ছে কি বলো, কে জানে? রেজিস্টিভিটি, কারেক্ট, রেজিস্টিভিটি। এলটা কি? লেন্থ, লেন্থ। আর এটা কি? এরিয়া অফ ক্রস সেকশন, এরিয়া অফ ক্রস সেকশন। ঠিক আছে? তো এইটাকে বলা হয় ডাইমেনশনাল ফর্মুলা অফ রেজিস্ট্যান্স। ডাইমেনশনাল ফর্মুলা, ডাইমেনশনাল ফর্মুলা অফ রেজিস্ট্যান্স। ঠিক আছে? ডাইমেনশনাল ফর্মুলা অফ রেজিস্ট্যান্স। এবার এই ভ্যালুটাকে তুমি যদি এখানে পুট করো, তাহলে কি পাবে? ভি ইকুয়ালস টু রো এল বাই এ ইন্টু আই। এবার এই তুমি যদি এই এলটাকে ভি এর তলায় লেখো, তাহলে ভি বাই এল হয়, দ্যাট ইজ ইকুয়ালস টু রো ইন্টু আই বাই এ হয়। ঠিক আছে? ভালো করে বোঝো কি বলছি। এই ভোল্টেজ পার ইউনিট লেন্থ, ভোল্টেজ পার ইউনিট লেন্থ, এটাকে আমরা বলে থাকি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ই। ভোল্টেজ পার ইউনিট লেন্থ, এটাকে আমরা বলে থাকি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ই। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ই। ঠিক আছে? দ্যাট ইজ ইকুয়ালস টু রো ইনটু জে। হোয়াট ইজ দিস জে? জে হচ্ছে এখানে কারেন্ট ডেনসিটি। জে হচ্ছে কারেন্ট ডেনসিটি, কারেন্ট ডেনসিটি। কারেন্ট ডেনসিটি মানে কি? কারেন্ট ডেনসিটি মানে হচ্ছে কারেন্ট পার ইউনিট এরিয়া। আর কিভাবে লিখতে পারি? আই কে এই মাত্র লিখলাম, বলো, এন ই এ ভিডি, তাই না? ডিভাইডেড বাই এ। তার মানে কারেন্ট ডেনসিটিকে কি লিখতে পারি? এন ই ভিডি, এইভাবেও লিখতে পারি। তো এখান থেকে যেটা লেখা হয়, দ্যাট ইজ, দেখো তোমরা এখান থেকে দেখলে বুঝতে পারবে যে জে ইকুয়ালস টু, এখান থেকে লেখা হয় জে ইকুয়ালস টু ই সিগমা। হোয়াট ইজ জে ইকুয়াল টু ই সিগমা?
সিগমাকে আমরা বলি হচ্ছে কন্ডাক্টিভিটি। কন্ডাক্টিভিটি ইজ নাথিং বাট 1/রেজিস্টিভিটি। তো এখানে সিগমার জায়গায় ওই রো এর জায়গায় 1/সিগমা বসাও, তাহলে জে সমান সমান বেরোবে হচ্ছে ই সিগমা। এইটাকে বলা হয় হচ্ছে পয়েন্ট ফর্ম অফ ওহমস ল। কি বলে? পয়েন্ট ফর্ম অফ ওহমস ল। ঠিক আছে, এটাকে বলে হচ্ছে পয়েন্ট ফর্ম অফ ওহমস ল। দিস ইজ দি জেনারেল আউটকাম বা জেনারেল রেজাল্ট অফ ওহমস ল বা জেনারেল ফাইন্ডিং অফ ওহমস ল। ভি ইকুয়ালস টু আইআর যেটা আমরা লিখি সেটা কিন্তু ওহমস ল নয়, এটা হচ্ছে জাস্ট এক্সপ্লেনেশন, মানে ওহমস লটাকে ডিরাইভ করলে তোমার এইটা রিপ্রেজেন্টেশনটা আসে। ঠিক আছে, তো তোমরা যখনই কোনো জায়গায় ধরো তোমাকে ইন্টারভিউতে কোশ্চেন জিজ্ঞেস করলো যে হোয়াট ইজ ওহমস ল, সবসময় কিন্তু ভি ইকুয়ালস টু আইআর বলবে তোমার, তাহলে কিন্তু সেটা ক্যান্সেলেশন হয়ে যাবে। ওহম কিন্তু কোনোদিনই রেজিস্ট্যান্সের সম্বন্ধে এইভাবে ডিফাইন করেননি। উনি বলেছিলেন যে কারেন্টের ফ্লোটা, ঠিক আছে, ভোল্টেজের পয়েন্টের বা পোটেনশিয়ালের পয়েন্টের ডিফারেন্সের সাথে ইকুয়েট করতে হবে। ঠিক আছে, প্রোভাইডিং অল আদার কন্ডিশনস রিমেইনিং কনস্ট্যান্ট। তো এই দুটো পয়েন্ট কিন্তু তোমরা একটু নোট করে রাখবে। দিস ইজ আওয়ার মানে ক্যারেক্টারিস্টিক রিপ্রেজেন্টেশনও বলতে পারো বা ওহমস ল এর ফর্ম বলতে, সরি হলো ও এই তো, হ্যাঁ, তো এটাকে আমরা ওহমস ল হিসেবে যদি বলি, ঠিক আছে, দিস ইজ অলসো নট ওহমস ল, দিস ইজ বলবো আউটকাম বলতে পারি। ঠিক আছে, বা রিপ্রেজেন্টেশন, এটা একটা ফর্ম অফ রিপ্রেজেন্টেশন হলো, এটা একটা সেকেন্ড ফর্ম অফ রিপ্রেজেন্টেশন হলো। ঠিক আছে, তো এই দুটো পয়েন্ট তোমরা খেয়াল রাখো। ঠিক আছে, তো তোমরা এখান থেকে কি জিনিস করালাম, কি জিনিস বললাম বুঝতে পারলে তো? দেখো কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। জে ইকুয়াল টু ই সিগমাটা একবার বলো। এইখানে পর দেখো, এখানে রো এর জায়গায় 1/সিগমা বসা, তার মানে কত হবে? j/সিগমা হবে। সিগমাটাকে ওইদিকে নিয়ে যেতে, তাহলে j ইকুয়াল টু ই সিগমা হয়ে যাবে। ঠিক আছে, এই যে কন্ডাক্টিভিটি, সিগমা মানে হচ্ছে কন্ডাক্টিভিটি আর রো মানে হচ্ছে রেজিস্টিভিটি। ঠিক আছে, সো কন্ডাক্টিভিটি ইজ ডিসপ্রপোর্শনাল টু রেজিস্টিভিটি। ঠিক আছে, এইভাবে আমরা লিখতে পারি। আরো একটা ফর্ম অফ রিপ্রেজেন্টেশন আছে যেটা তোমরা টেম্পারেচার ফর্মে পড়ে থাকবে, RT ইকুয়ালস টু R0 ইন্টু বলো 1 প্লাস আলফা T2 মাইনাস T1 অর T। ঠিক আছে, এইটা অ্যাকচুয়ালি কোথা থেকে বোঝানো হয়? এটা কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেডের রেজিস্ট্যান্স, তাই তো? আর এটা কত? at T ডিগ্রি সেলসিয়াসের রেজিস্ট্যান্স কত হবে? ঠিক আছে, আর এইটা যেটা আলফা দেওয়া থাকে সেটাকে কি বলে? টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ বলো, টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স বলে। ঠিক আছে, টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স বলে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আরেকটা ভাবে আমরা রেজিস্ট্যান্সকে বার করতে পারি। ঠিক আছে, দিস ইজ ওয়ান ফর্ম অফ রিপ্রেজেন্টেশন, দিস ইজ দ্য সেকেন্ড ফর্ম অফ রিপ্রেজেন্টেশন। তো এইভাবে আমরা রেজিস্ট্যান্সকে ডিফাইন করতে পারি। তো আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। ঠিক আছে, এর পরের দিন আমরা কি করব? এর পরের দিন আমরা রেজিস্টিভিটি মানে রেজিস্ট্যান্সটাকে আরেকবার ডিফাইন করব। ঠিক আছে, দেখবে তোমাদের ভালো লাগবে রেজিস্ট্যান্সের ডেফিনিশনটা যেভাবে আমি করব। তো সেই রেজিস্ট্যান্সের ডেফিনিশন এরপরের দিন ইলেকট্রনিক্স আছে, এর পরের দিন, হ্যাঁ এর পরের দিন ইলেকট্রনিক্স আছে। না, এর পরের দিন তোমাদের ইয়েই হবে, সার্কিট থিওরি হবে। এর পরের দিন সার্কিট থিওরি হবে, তারপরের দিন থেকে ইলেকট্রনিক্স হবে। ঠিক আছে, ইলেকট্রনিক্সটা তার পরের দিন থেকে হবে, মানে সোমবার সার্কিট থিওরি হবে, মঙ্গলবার হবে ইলেকট্রনিক্স। ঠিক আছে, এইভাবেই আমাদের চলবে। তো এইটা হলো তোমাদের আজকের ক্লাস। ঠিক আছে, তোমরা যতদূর পড়ানো হয়েছে সেইগুলোকে নোট দেখে রাখো। ঠিক আছে, একটু নোট করে রাখবে একটা জায়গায়। ঠিক আছে, তো কোনো কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে। ঠিক আছে, নেক্সট দিন আমরা এর উপর কিছু কোশ্চেন প্র্যাকটিস করব। হ্যাঁ, আর রেজিস্ট্যান্সটাকে একটু অন্যভাবে ডিফাইন করার চেষ্টা করব, যেটা হয়তো আমরা আগে কখনো করিনি। ঠিক আছে, তোমাদের ভালো লাগবে দেখবে ডেফিনিশনটা শুনলে। তো আজকে আপাতত এই পর্যন্তই আমরা তাহলে রাখলাম। ঠিক আছে, এর কি পিডিএফ দেবেন স্যার? হ্যাঁ, এটা আমি পিডিএফ এখনই পাঠিয়ে দিচ্ছি। এইটার আমি পিডিএফ তোমাকে এখনই পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, চিন্তা করো না, এর পিডিএফ তোমরা এখনই পেয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে, তোমরা লিভ করতে পারো, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, আজকের ক্লাসটা এই Thank you, পর্যন্তই sir. থাকলো। হ্যাঁ, থ্যাংক ইউ, তোমরা লিভ করতে পারো। আমি তোমাদের গ্রুপে এই নোটটা পাঠিয়ে দিচ্ছি।
ঠিক আছে, তাহলে আমি এখানে কলটা এন্ড করলাম। হ্যাঁ।